এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না ইয়ানা। তুমি আমার চেয়ে 4 বছরের বড়, আমার বড় বোনের বয়সী তুমি। তোমাকে আমি কোনো দিন স্ত্রী হিসেবে মেনে নেব না। তুমি আমার কাছে স্রেফ একটা প্রতারক। আমার ছেলেটা শেষ হয়ে গেল। ওগো, তুমি কিছু বলছো না কেন? এই মেয়ে আমার ছেলের মাথা খেয়ে এমন জঘন্য কাজ করেছে। একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আমি বেঁচে থাকতে এই ডাইনি এই বাড়ির এক মুহূর্তেও টিকতে পারবে না। চুপ করো তুমি সালেয়া। মাথা আমার এমনিতেই খারাপ হয়ে আছে। পাড়ার মানুষ আর মিডিয়া জানলে আমার মান সম্মান আর কিছুই বাকি থাকবে না। আমার তিল তিল করে গোড়া এত বছরের সুনাম এই একটা রাতের ঘটনায় ধুলে মিশিয়ে গেল। বিশাল ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। মাঝখানে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে ইয়ানা, পরনে লাল বেনারসি। চোখে মুখে কোনো নববধূর লাজুকতা নেই, আছে একরাশ অপমান আর গ্লানি। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নয়ন। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে, হাতের মুঠো শক্ত। সোফায় বসে আছেন আকবর চৌধুরী, রাগে ফুঁসছেন তিনি। তার পাশে সালেহা বেগম আঁচলে মুখ ঢেকে অনবরত কাঁদছেন। আমাকে আপনারা ভুল বুঝছেন। আমি এমন কোনো জঘন্য কাজ করিনি। পরিস্থিতি এমন ছিল যে আমাকে আর নয়নকে নিজেদের সম্মান বাঁচাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। বিশ্বাস করুন, আমাকে ফাঁসানো হয়েছে। চুপ কর বেহামে। পরিস্থিতি এমন ছিল মানে কি? তুই আমার আর আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমি ভেবেছিলাম তুই বুদ্ধিমতী, নিজের ভালো মন্দ বুঝতে পারিস। আর তুই এই 40 বছরে একটা ছেলেকে ভাসিয়ে বিয়ে করে নিলি। এত টাকার লোভ তোর? আহা, বুঝতে পারছো না কেন? এই চৌধুরী বাড়িতে ছেলের বউ হয়ে এলে তো রাজরানী হয়ে থাকতে পারবে, সেই লোভেই তো এত বড় নাটকটা সাজালো। আমি তো আগে বলেছিলাম, বেশি লেখাপড়া করা মেয়েদের মনে পেজ বেশি থাকে। দেখলে তো আমার কথাই সত্যি হলো। ভাবি, আপনি থামুন। আমি আপনাদের কোনো কথা আর শুনতে চাই না। আপনারা আপনাদের এই মহান বোনকে নিয়ে এখনই এই বাড়ি থেকে বিদায় হন। আমি ওকে আমার চোখের সামনে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। ওর চেহারা দেখলে আমার ঘৃণা হচ্ছে। ভাইয়া, তুমিও আমাকে ভুল বুঝছো। তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো। আমি কি লোভী? আমি কি স্বার্থপর? আমি কি এমন কোনো কাজ করতে পারি যাতে তোমার মাথা নিচু হয়? আমি তোকে চিনতাম ইয়ানা, কিন্তু আজকের পর থেকে তোর আর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার কাছে আজ থেকে মৃত। তোর মুখও আমি আর জীবনে দেখতে চাই না। তুই আমার বোন নস, তুই একটা কলঙ্ক। শফিক হনহন করে দরজার দিকে এগিয়ে যায়। ফারহানা যাওয়ার আগে ইয়ানাকে একটা তাচ্ছিলের হাসি উপহার দিয়ে স্বামীর পিছু নেয়। ইয়ানা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার আপন ভাই, যার কোলে পিঠে সে বড় হয়েছে, সে আজ তাকে এভাবে ফেলে চলে গেল। চোখ ফেটে কান্না আসতে চাইলেও ইয়ানা তা প্রাণপণে আটকে রাখে। সে জানে এই মুহূর্তে ভাঙলে চলবে না। নয়ন, তুই শান্ত হও। যাওয়ার তো হয়ে গেছে, মাথা গরম করে তো কোনো লাভ নেই। বাবা, আপনি কিছু একটা সিদ্ধান্ত নিন। রাত অনেক হয়েছে, বাইরের মানুষজন টের পেলে আরো কেলেঙ্কারি হবে। সিদ্ধান্ত আর কি নেবে বাবা? এই মেয়েকে তো আর ঘরের বউ হিসেবে মেনে নেওয়া যায় না। পাড়া প্রতিবেশী জানলে কি বলবে? বলবে আকবর চৌধুরী তার ছোট ছেলের জন্য একটা বুড়ি মেয়েকে ধরে এনেছে। আমাদের তো আর সমাজে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না, সবাই ছি করবে। ভাবি, তুমি একটু চুপ করবে? এমনিতে ভাইয়ের মেজাজ খারাপ, তুমি বারবার আগুনে ঘি ঢালছো কেন? তোমার কি এখন একটু চুপ থাকা উচিত নয়? ওমা, আমি আবার কি বললাম? আমি তো সত্যি কথাই বলেছি। এই মেয়ে তো আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ। আজ না হোক কাল সবাই তো জানবেই, তখন জবাবটা কে দেবে? তুমি? তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি সমাজের কি বোঝো? তোরা কি সবাই একসাথেই কথা বলবি, নাকি আমাকে কিছু বলতে দিবি? দাদিমার গম্ভীর ও ভারী কণ্ঠস্বরে পুরো ঘর শান্ত হয়ে যায়। তিনি হাতের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ান। ইয়ানার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। ইয়ানার চোখ নিচু। দাদিমার চোখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত শীতলতা আছে। বিয়েটা যখন হয়েই গেছে, তখন একে তো আর রাতের বেলা রাস্তায় ফেলে দেওয়া যায় না। তাছাড়া আমাদের পরিবারের একটা সম্মান আছে। কাল সকালে যদি মানুষ জানতে পারে আমরা বউকে তাড়িয়ে দিয়েছি, তাহলে আরো বেশি কেলেঙ্কারি হবে। আকবর,
তুই তোর অকুল বন্ধু আসলামকে বলে সব পেপারস ঠিক করে রাখ। মা আপনি কি বলছেন এসব? আমি এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মেনে নেব না। ও এই বাড়ি থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার মরা মুখ দেখবেন আপনারা। মা ঠিক বলছে সালেয়া, এখন ওকে তাড়িয়ে দিলে কাল পেপারে খবর হয়ে যাবে আকবর চৌধুরীর ছেলে হোটেলে পুলিশ রেডের সময় ধরা পড়ছে আর মান সম্মান বাঁচাতে বাধ্য হয়ে বিয়ে করছে। এই খবর আমি কোনোভাবেই ছড়াতে দিতে পারি না। আমার বিজনেসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা, তুমিও শেষ পর্যন্ত এই কথা বলছো? তুমি জানো না ওই হোটেলে আমাকে কে বা কারা ফাঁসিয়েছিল? আমি তো কোনো দোষ করিনি। আমি তো আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। দোষ করেছে কি করেনি সেটা এখন আর বিবেচ্য নয় নয়ন। বিবেচ্য হলো পুলিশ তোমাদের দুজনকে একসাথে আপত্তিকর অবস্থায় পেয়েছিল। মিডিয়া ছিল বাইরে। আমার বন্ধু আসলাম উকিল না থাকলে আজ তোমরা দুজনেই লকআপে থাকতে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি অফিসের কাজেই ওই হোটেলে গিয়েছিলাম। আমার কলিগ মিতা আমাকে সেখানে জরুরি একটা ফাইল দিতে বলেছিল। আমি জানতামই না নয়ন সেখানে থাকবে। কেউ ইচ্ছে করে আমাকে এই রুমে পাঠিয়েছে। বাহ, কি সুন্দর রূপকথার গল্প। অফিসের কাজে হোটেলে গিয়েছিলেন আর ঘটনাক্রমে নয়ন রুমে ঢুকে পড়েছিল। তারপর ঘটনাক্রমে পুলিশ চলে এলো। এত কাকতালীয় ঘটনা তো আজকাল বাংলা সিনেমাও দেখা যায় না। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। ভাবি তুমি আবার শুরু করলে? তুমি কি একটু চুপ থাকতে পারো না? যারা তুই চুপ কর, আর নাবিলা তুইও থাম। আপাতত মেয়েটা এই বাড়িতেই থাকবে, তবে আমার নাতির ঘরে নয়। ওকে নিচতলার গেস্ট রুমে থাকতে দাও। নয়ন তুই তোর ঘরে যা, কাল সকালে যা কথা বলার বলা যাবে। দাদি, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি আগেই সবার সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে এই বাড়িতে বড়জোর একজন আশ্রিতা হয়ে থাকতে পারে, আমার বউ হিসেবে নয়। নয়ন রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। ইয়ানা সেখানেই দাঁড়িয়ে থাকে। তার চারপাশের মানুষগুলো তাকে যেন গিলে খেতে আসছে। লিপি, আয় লিপি, জলদি এদিকে আয়। নতুন বউকে নিস্তলার গেস্ট রুমে নিয়ে যা। আর শোন, ঘরের দরজা যেন বাইরে থেকে তালা দেওয়া থাকে। বলা তো যায় না চোর ছ্যাচর মানুষ কখন কি চুরি করে নিয়ে পালায়। আপনাকে এত কষ্ট করতে হবে না নাবিলা ভাবি, আমি নিজেই যেতে পারবো। আর চুরির কথা বলছেন, যার নিজের সম্মান আর পরিবারের আপন মানুষ বলতে আর কিছুই অবশিষ্ট নেই, সে অন্যের সামান্য জিনিস চুরি করতে যাবে কেন? ইয়ানা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নাবিলা একটু দমে যায়। ইয়ানা নিজের ছোট ব্যাগটা হাতে নিয়ে ধীরে ধীরে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। লিপি তার পেছন পেছন যায়। আফা, এটা আপনার রুম, ভেতরে গিয়ে শুয়ে পড়েন। রাত তো অনেক হয়েছে, আপনার মুখ তো শুকাইয়ে গেছে। ঠিক আছে লিপি, তুমি যাও। ইয়ানা ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরটা বেশ বড় এবং সাজানো গোছানো, কিন্তু ইয়ানার কাছে এই মুহূর্তে এটা একটা ভয়ঙ্কর কারাগারের মতো মনে হচ্ছে। সে ধপ করে বিছানায় বসে পড়ে। আজ সকাল পর্যন্ত তার জীবনটা কত সাধারণ ছিল। অফিসে যাওয়া, কাজ করা, ফিরে এসে ভাইয়ের মেয়েটার সাথে খেলা করা। আর এখন সে একজন বিবাহিত নারী, যার স্বামী তাকে ঘৃণা করে, যার পরিবার তাকে ত্যাগ করেছে। কাঁদলে চলবে না ইয়ানা, তোমাকে শক্ত হতে হবে। তুমি জানো তুমি কোনো অন্যায় করনি। কেউ একজন খুব নিখুঁত ভাবে তোমাকে আর নয়নকে ফাঁসিয়েছে। কিন্তু সে কে, কেন সে এমনটা করলো? আমার সাথে তো কারোর কোনো শত্রুতা নেই। হঠাৎ ইয়ানার মোবাইল ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে মিতার নামটা জলজল করছে। ইয়ানা দ্রুত ফোনটা রিসিভ করে। মিতা, তুই কোথায় ছিলি সারাদিন? তুই আমাকে এই হোটেলে কেন পাঠিয়েছিলি? তুই জানিস আজ আমার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে তোর জন্য। ইয়ানা, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি বাধ্য হয়েছিলাম, আমার আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়েছিস মানে কি? কে তোকে বাধ্য করেছিল? তুই আমাকে সত্যি কথাটা বল। আমি ফোনে সব বলতে পারবো না, ওরা আমাকে মেরে ফেলবে। তুই খুব সাবধানে থাকিস ইয়ানা। ওরা চৌধুরী পরিবারকে ধ্বংস করতে চায়, আর তুই হলি ওদের প্রথম শিকার। তুই কাউকে বিশ্বাস করিস না। ওরা মানে কারা? মিতা, হ্যালো মিতা, নাম বল। ফোনটা কেটে যায়। ইয়ানা স্তব্ধ হয়ে বসে থাকে। চৌধুরী পরিবারকে ধ্বংস করার চক্রান্ত।
তার মানে নয়ন আর তাকে ফাঁসানোটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা একটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। কিন্তু কারা এর পেছনে আছে? রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গেস্ট রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ইয়ানা চমকে ওঠে। এত রাতে কে আসতে পারে? সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে আছে নয়ন, তার হাতে একটা বালিশ আর একটা চাদর। তুমি এত রাতে এখানে? সরে দাঁড়াও, আমাকে ভেতরে আসতে দাও। নয়ন ইয়ানাকে পাশ কাটিয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। বালিশ আর চাদরটা সোফার ওপর ছুঁড়ে মারে। তার চোখে মুখে চরম বিরক্তি। তুমি এখানে কেন এসেছো নয়ন? তোমার তো দোতলায় নিজের ঘর আছে, দাদিমাও তো বলে দিলেন। দাদিমা বলেছেন বলে কি আমি আমার নিজের বাড়িতে যা খুশি তা করতে পারবো না? শোনো ইয়ানা, আমি এখানে তোমাকে আদর সোহাগ করতে আসিনি। বাবা একটু আগে আমার ঘরে গিয়েছিলেন, তার হার্টের অবস্থা ভালো না। ডক্টর আনিস এসে প্রেশার চেক করে গেছেন। বাবা চান আমরা অন্তত কিছুদিন এক ঘরে থাকি, যাতে বাড়ির কাজের লোক বা বাইরের মানুষ কিছু সন্দেহ না করে। কিন্তু তুমি তো সোফায় ঘুমাতে পারো না, তোমার তো পিঠে ব্যথার সমস্যা আছে। তুমি বরং বিছানায় ঘুমাও, আমি সোফায় থাকছি। তোমার এত দরদ দেখাতে হবে না, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। আর শোনো, এই ঘরের চার দেওয়ালের বাইরে আমরা সমাজের চোখে স্বামী স্ত্রী, কিন্তু ঘরের ভেতর তুমি আমার কাছে একটা শূন্য ছাড়া আর কিছুই নও। আমার জীবন থেকে তুমি অনেক দূরে থাকবে। আমি জানি নয়ন, তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ফাঁসানোর কোনো চেষ্টা করিনি। আমি নিজেও একজন শিকার। আমার কলিগ মিতা। শিকার? খুব ভালো অভিনয় জানো তুমি। তোমার ভাই তো ঠিকই বলেছে, তুমি চৌধুরী বাড়ির এত বড় সম্পত্তি দেখে লোভ সামলাতে পারোনি, তাই আমাকে টার্গেট করেছো। কারণ তুমি জানো আমার মতো ইমোশনাল বোকা ছেলেকে ফাঁদে ফেলা খুব সহজ। তুমি যদি এটাই বিশ্বাস করতে চাও তাহলে আমার কিছু বলার নেই, তবে সময় একদিন সব সত্যি প্রমাণ করে দেবে। আমি প্রমাণ করব যে আমি নির্দোষ। সময় অনেক কিছুই প্রমাণ করবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে আবার সবাইকে সুখী দম্পতির নাটক দেখাতে হবে। নয়ন সোফায় শুয়ে পড়ে আর উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয়। ইয়ানা বিছানায় গিয়ে বসে, তার চোখে ঘুম নেই। মিতার কথাগুলো তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। মিতা বলল ওরা চৌধুরী পরিবারকে ধ্বংস করতে চায়, আমাকে এই বাড়ির ভেতরে ঢুকিয়েছে। তার মানে কি ঘরের ভেতরেও কেউ এই ষড়যন্ত্রের সাথে জড়িত? ভেতরের কেউ সাহায্য না করলে এত নিখুঁত প্ল্যান বাহিরের কারো পক্ষে করা সম্ভব নয়। পরের দিন সকাল, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। পরিবেশটা থমথমে, কারো সাথে কেউ কোনো কথা বলছে না। রঞ্জু সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ডক্টর আনিস ড্রয়িং রুমে আকবর চৌধুরীর সাথে কথা বলছেন। আকবর সাহেব, আপনার প্রেশার তো এখনো অনেক হাই। কালকের ঘটনার পর আপনার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না। বিশ্রাম কিভাবে নেব আনিস? আমার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমার এত বছরের সম্মান যাগে, তুমি বসো, চা খেয়ে যাও। বাবা, আমি আজ অফিসে যাব না, আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। শরীর ভালো লাগবে কি করে? কাল রাতে যে ঝড়টা গেল তার উপর দিয়ে। রাহাত, তুই আজ নয়নের কাজগুলো একটু দেখে নিস তো বাবা, ওর প্রজেক্টের কাজগুলো যেন আটকে না থাকে। ঠিক আছে মা, আমি দেখে নেবো। আরিয়ানকে বলে দেবো নয়নের সাইটগুলো ভিজিট করতে। তার নতুন বউকে তো দেখছি না। নবাব জাতি কি এখনো ঘুমাচ্ছেন নাকি? আমাদের বাড়িতে কিন্তু বৌদি রাতে বেলা করে ঘুমানোর নিয়ম নেই। আমরা তো সকাল সকাল উঠে সংসারের কাজ করি। ভাবি, তুমি কেন বারবার ওনাকে নিয়ে কথা বলছো? উনি তো কাল অনেক ধকলের মধ্যে দিয়ে গিয়েছে, একটু ঘুমাতে দাও। ঠিক তখনই ইয়ানা ডাইনিং রুমে প্রবেশ করে। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, ভেজা চুল, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু তারপরও তাকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। সে এসে একটা খালি চেয়ারে বসে। তোমাকে এখানে বসতে কে বলেছে? এটা চৌধুরী বাড়ির ডাইনিং টেবিল, এখানে বাড়ির মানুষরাই শুধু বসে খায়, বাহিরের আশ্রিতাদের জন্য এই টেবিল নয়। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, আমি উঠে যাচ্ছি। বসো তুমি আনা। সালেহা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? ও এখন আইনত এই বাড়ির বউ,
ও এই টেবিলেই খাবে। রঞ্জু বৌমাকে খাবার দে। রঞ্জু ইয়ানার পেটে খাবার দিতে গেলে নাবিলা তাকে থামিয়ে দেয়। রঞ্জু তুই যা, আমি দিচ্ছি। নতুন বউকে আমি নিজের হাতে আদর করে খাইয়ে দিই। নাবিলা একটা বাটি থেকে গরম ডাল ইয়ানার পেটে দিতে গিয়ে ইচ্ছে করে একটু ডাল ইয়ানার হাতের উপর ফেলে দেয়। কি হলো? ইস সরি, আমার হাত ফসকে পড়ে গেছে। আসলে নতুন বউকে দেখে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। পড়ে যায়নি তো? না ঠিক আছে, খুব বেশি পুড়েনি। নাবিলা একটা বাটি থেকে গরম ডাল ইয়ানার প্লেটে দিতে গিয়ে ইচ্ছে করে একটু ডাল ইয়ানার হাতের ওপর ফেলে দেয়। ইয়ানা হাতটা শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। সে পরিষ্কার বুঝতে পেরেছে নাবিলা ইচ্ছে করেই কাজটা করেছে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। নয়ন ইয়ানার লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকায়, কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে নেয়। নাবিলা, তুমি সাবধানে কাজ করতে পারো না? সকাল সকাল আবার একটা ঝামেলা তৈরি করেছো। আমি তো ইচ্ছে করে করিনি বাবা, ভুল হয়ে গেছে। ঠিক আছে, বাদ দাও। ইয়ানা, আপনি খেয়ে নিন। খাওয়া শেষে সবাই যে যার কাজে চলে যায়। ইয়ানা রান্নাঘরে যায় সালেহা বেগমকে সাহায্য করতে। সে জানে চুপ করে বসে থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে। আন্টি, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? সবজি কাটা বা অন্য কিছু? আমাকে আন্টি বলে ডাকবে না। আর তোমার কোনো সাহায্য আমার দরকার নেই। তুমি আমার রান্নাঘরে ঢুকবে না। তোমার মতো অপয়া মেয়ের ছোঁয়ার খাবার আমি আমার স্বামী সন্তানকে খাওয়াতে পারবো না। তুমি এখনই এখান থেকে যাও। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি তো এখন এই বাড়িরই একজন। আমাকে তো কাজ করতে হবে। আমি তো সারাদিন বসে থাকতে পারি না। তুমি এই বাড়ির বউ নও, তুমি একটা আপদ। তুমি যদি ভেবে থাকো তোমার এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার মন গলিয়ে ফেলবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি বেঁচে থাকতে তুমি এই বাড়িতে কোনো জায়গা পাবে না। সালেহা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে যান। ইয়ানা সেখানে একা দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি চলে আসে, কিন্তু সে দ্রুত চোখ মুছে ফেলে। তাকে শক্ত হতে হবে। মিতার কথাগুলো তাকে বারবার সতর্ক করছে। এই বাড়িতে এমন কেউ আছে যে তাদের ক্ষতি করতে চায়। তাকে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। দুপুরবেলা ইয়ানা নিজের ঘরে বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছে, কিন্তু তার মন অন্য কোথাও। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ আসে। কেউ যেন বাগানে কারোর সাথে নিচু গলায় কথা বলছে। ইয়ানা জানালার পাশে গিয়ে দাঁড়ায়। পর্দার আড়াল থেকে সে দেখতে পায় নাবিলা বাগানের এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার মুখে কুটিল হাসি। হ্যাঁ, কাজটা খুব ভালোভাবেই হয়েছে। নয়ন আর ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন শুধু ওদের আলাদা করার পালা, তারপর পুরো সম্পত্তি আমাদের হাতে। তুমি চিন্তা করো না ফয়সাল, আমি সব ঠিকঠাক মতো সামলে নিচ্ছি। কেউ আমাকে সন্দেহ করবে না। ফয়সাল নামটা শুনেই ইয়ানার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ফয়সাল তো তার প্রাক্তন প্রেমিক, যে তাকে প্রতারণা করেছিল। ফয়সালের সাথে নাবিলার কি সম্পর্ক? আর তারা কেন এই চৌধুরী পরিবারকে ধ্বংস করতে চায়? ইয়ানার মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে যে তার আর নয়নের বিয়েটা ফয়সালের একটা নিখুঁত চাল। কিন্তু সে এই কথা নয়নকে কিভাবে বোঝাবে? নয়ন তো তাকে বিশ্বাসই করে না। রাত 10টা। সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে গেছে। নয়ন আর ইয়ানা তাদের ঘরে। নয়ন যথারীতি সোফায় শুয়ে আছে, হাতে একটা ল্যাপটপ। ইয়ানা বিছানায় বসে আছে। ঘরটা অন্ধকার, শুধু ল্যাপটপের আলো আর জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো। তুমি কি ঘুমাওনি এখনো? না, ঘুম আসছে না। আমারও না। কালকের ঘটনাটা বারবার মনে পড়ছে। আরিয়ান ফোন করেছিল, ওরাও বিষয়টা জেনে গেছে। আমার বন্ধুদের কাছে আমার আর কোনো মুখ থাকলো? অমুক না। নয়ন, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমার কথাগুলো একবার শোনো প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না ইয়ানা, তুমি চুপ করে ঘুমাও। কিন্তু নয়ন, আমাদের এই বিয়েটা কোনো দুর্ঘটনা নয়। এটা একটা বড় ষড়যন্ত্র। কেউ একজন ইচ্ছা করে আমাদেরকে ফাঁসিয়েছে। আবার সেই একই কথা। তুমি কি ভেবেছো এইসব আজগুবি গল্প বানিয়ে তুমি আমার মন গলিয়ে ফেলবে? আমি গল্প বানাচ্ছি না নয়ন, আমি সত্যি বলছি। আমি আজ দুপুরে নাবিলা ভাবিকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছি। সে ফয়সাল নামের একজনের সাথে কথা বলছিল এবং সম্পত্তির কথা বলছিল। ফয়সাল? কে এই ফয়সাল? আর নাবিলা ভাবি তার সাথে কেন কথা বলবে? ফয়সাল আমার প্রাক্তন প্রেমিক। সে নিজেকে খুব বাজেভাবে ঠকিয়েছিল। আমি নিশ্চিত এই সবকিছুর পেছনে ফয়সালের হাত আছে, আর নাবিলা ভাবি তাকে সাহায্য করছে। তুমি কি পাগল হয়ে গেছো ইয়ানা?
তুমি জানো তুমি কার নামে অপবাদ দিচ্ছ? নাবিলা ভাবি এই বাড়ির বড় বউ, তিনি কেন আমাদের ক্ষতি করতে যাবেন? আর তোমার ওই প্রাক্তন প্রেমিকের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? তুমি নির্ঘাত আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, নিজের দোষ ঢাকার জন্য ভাবির ঘাড়ে দোষ চাপাচ্ছ। আমি তোমাকে বোকা বানাচ্ছি না নয়ন, তুমি একবার তদন্ত করে দেখো, তুমি নিজেই সব সত্যি জানতে পারবে। যথেষ্ট হয়েছে, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এই ঘর থেকে বেরিয়ে যাব। নয়ন ল্যাপটপ বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। ইয়ানা বুঝতে পারে নয়নকে এখন কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, তাকে প্রমাণ জোগাড় করতে হবে, অকাট্য প্রমাণ, যা দেখে নয়ন আর তার পরিবারের সবাই বিশ্বাস করতে বাধ্য হবে। রাত গভীর হতে থাকে, ঘড়িতে তখন রাত 2:30। চারিদিকে শুনশান নীরব। হঠাৎ ইয়ানার মোবাইল ফোনটা বেজে ওঠে, একটা অচেনা নাম্বার। ইয়ানা সন্তর্পণে বিছানা থেকে উঠে বারান্দায় চলে যায়, যাতে নয়নের ঘুম না ভাঙে। সে ফোনটাই রিসিভ করে। হ্যালো, কে? কি ইয়ানা, নতুন শ্বশুর বাড়ি কেমন লাগছে? খুব কি কষ্ট হচ্ছে? কে বলছেন আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? কি ফয়সাল? ফয়সাল, তুমি আমাকে কেন ফোন করেছো? তুমি কি চাও আমার কাছে? আমি যা চাইতাম তা তো আমি পেয়ে গেছি। আমাকে চৌধুরী বাড়ির বউ করে ঢুকিয়ে দিয়েছে। এখন শুধু আমার আসল প্ল্যানটা বাস্তবায়ন করার পালা। তুমি খুব খারাপ ফয়সাল, তুমি আমার সাথে প্রতারণা করেছো। এখন এই নিরীহ পরিবারটার কি ক্ষতি করতে চাও তুমি? নিরীহ পরিবারটা? হা 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 হা, তুমি কিছুই জানো না ইয়ানা। আকবর চৌধুরী আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি নেব, আর সেই প্রতিশোধের ঘুঁটি ফলে তুমি আর ওই বোকা ছেলে নয়ন। আমি তোমার কোনো প্ল্যান সফল হতে দিব না ফয়সাল। আমি সবাইকেই তোমার আসল রূপ জানিয়ে দিব। জানিয়ে দেবে? কাকে জানাবে? ওই নয়নকে যে তোমাকে দুসুখ দেখতে পারে না, নাকি আকবর চৌধুরীকে যে তোমাকে তার বাড়ির কলঙ্ক মনে করে? কেউ তোমার কথা বিশ্বাস করবে না ইয়ানা, তুমি একা। আর আমি তোমার চারপাশে এমন এক জাল বুনেছি যেখান থেকে তুমি কোনো দিন বের হতে পারবে না। আমি ঠিকই বের হব ফয়সাল, তুমি আমাকে চেনো না। আমি নিজের সম্মান বাঁচাতে যে কোনো কিছু করতে পারি। দেখি তুমি কি করতে পারো। তবে একটা কথা মনে রেখো, তুমি যদি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার ওই আদরের ভাই শফিক আর তার পরিবার কিন্তু খারাপ পরিণতি হবে। আমার লোকেরা সারাক্ষণ ওদের উপর নজর রাখেন। ফয়সাল, তুমি আমার ভাইকে এর মধ্যে টানবে না, একদম না। সেটা নির্ভর করছে তোমার উপর। কাল সকালে একটা প্যাকেট যাবে তোমার কাছে, ওটাতে যা লেখা আছে ঠিক সেই মতো কাজ করবে, না হলে কালকের দিনটা তোমার ভাইয়ের জীবনের শেষ দিন হবে। ফোনটা কেটে যায়। ইয়ানা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, তার শরীর থরথর করে কাঁপছে। ফয়সাল এত বড় একটা ভয়ঙ্কর প্ল্যান করেছে, তাকে যে কোনো মূল্যে এই পরিবারটাকে বাঁচাতে হবে, আবার নিজের ভাইকেও রক্ষা করতে হবে। কিন্তু সে কিভাবে একা এত বড় ষড়যন্ত্রের মোকাবিলা করবে? বারান্দার দরজার ঠিক পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে নয়ন। তার চোখে ঘুম নেই। সে ইয়ানার কথাগুলো সবই শুনেছে, তার ভ্রু কুচকানো। সে বুঝতে পারছে না ইয়ানা কার সাথে কথা বলছিল আর কিসের প্ল্যান। ভাইয়ের জীবনের শেষ দিন মানে কি? তার মনে একটা সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করে। ইয়ানা কি সত্যি কোনো ষড়যন্ত্রের শিকার, নাকি সে নিজেই এই ষড়যন্ত্রের মূল হোতা এবং কাউকে ব্ল্যাকমেল করছে? আফা, দরজা খোলেন, আপনার নামে একটা প্যাকেট আইছে, গেটে দারোয়ান দিয়ে গেল মাত্র। আমার নামে এত সকালে কে প্যাকেট পাঠাবে? তুমি একটু দাঁড়াও লিপি, আমি আসছি। ইয়ানা দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। লিপি একটা খাকি রঙের খাম ইয়ানার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। খামের উপর কোনো প্রেরকের নাম বা ঠিকানা নেই, শুধু ইয়ানার নাম লেখা। ইয়ানের বুকটা ছাপ করে ওঠে। কাল রাতের ফয়সালে সেই ভয়ঙ্কর হুমকির কথা মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে খামটা খোলে। ভেতরে কয়েকটা ছবি আর একটা ছোট্ট চিরকুট। ছবিগুলো দেখে ইয়ানার হাত পা ঠান্ডা হয়ে আসে। তার ভাই শফিক অফিসে কাজ করছে, ভাবি ফারহানা বারান্দায় দাঁড়িয়ে আছে, আর তার ছোট ভাতিজি স্কুল ভ্যানে উঠেছে। প্রতিটি ছবির উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। চিরকুটে লেখা আছে, চৌধুরী গ্রুপের আজকের ড্রিম প্রজেক্টের টেন্ডার ফাইলটা আকবর চৌধুরী স্টাডি রুমে রাখা আছে। ঠিক দুপুর 12টার মধ্যে ওই ফাইলটা পুড়িয়ে ফেলবে।
যদি কাজটা না করো তবে দুপুর 1টার পর তোমার ভাইয়ের লাশ দেখতে পাবে। এত সকালে কিসের প্যাকেট নিয়ে এত ব্যস্ত তুমি? আর তোমার মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? কে পাঠিয়েছে ওটা? কেউ না, মানে অফিসের একটা জরুরি কাগজ মিতা পাঠিয়েছে। মিথ্যা কথা বলাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে ইয়ানা। কাল রাতে তুমি বারান্দায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? আমি সব শুনেছি। ভাইয়ের জীবনের শেষ দিন মানে কি? তুমি কাকে ব্ল্যাকমেইল করেছো? নাকি কেউ তোমাকে ব্ল্যাকমেইল করছে? এই বাড়ির কোনো ক্ষতি করার ছক কষছো তুমি? তুমি আমাকে ভুল বুঝছো নয়ন। আমি কাউকে ব্ল্যাকমেইল করছি না, আমি নিজে একটা বিপদের মধ্যে আছি। তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ, আমার ভাইয়ের জীবন বিপন্ন। তোমার ভাইয়ের জীবন বিপন্ন আর তুমি আমাকে সাহায্য করতে বলছো? যে ভাই কাল তোমাকে সবার সামনে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়িতে ফেলে রেখে গেছে, তার জন্য তোমার এত দরদ উঠলো কেন? তুমি কি ভেবেছো তোমার এই মন গড়া গল্প আমি বিশ্বাস করব? আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছি। তুমি একটা আস্ত ফ্রড। তোমার ওই খামে কি আছে আমাকে দেখাও। এটা তোমাকে দেখানো যাবে না। তুমি এটা দেখলে ওরা আমার ভাইকে সত্যিই মেরে ফেলবে। তুমি প্লিজ আমাকে জোর করো না, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, দেখাতে হবে না। তুমি তোমার ষড়যন্ত্র চালিয়ে যাও, কিন্তু মনে রেখো আমি তোমার উপর নজর রাখছি। তুমি যদি এই পরিবারের টিকিটারও ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে নিজের হাতে পুলিশে দেব। নয়ন রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে যায়। ইয়ানা চিরকুট আর ছবিগুলো নিজের ব্যাগের একদম ভেতরের পকেটে লুকিয়ে রাখে। তাকে এখন যে কোনো মূল্যে আকবর চৌধুরী স্টাডি রুমে ঢুকতে হবে, কিন্তু কাজটা মোটেও সহজ নয়। ওই ঘরে আকবর চৌধুরী ছাড়া আর কারো ঢোকার অনুমতি নেই, এমনকি সালেয়া বেগমও খুব একটা যান না। ইয়ানা বুঝতে পারছে না সে কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে স্টাডি রুমে ঢুকবে আর ফয়সালের নির্দেশ পালন করবে। আবার ফাইলটা পুড়িয়ে ফেললে আকবর চৌধুরীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটা নির্দোষ পরিবারের এত বড় ক্ষতি সে কিভাবে করবে? রঞ্জু, আমার ঘড়িটা কোথায়? আমি কাল রাতে ড্রয়িং রুমের টেবিলে রেখেছিলাম। আজ এত গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আর আমার লাকি ঘড়িটাই পাচ্ছি না। বাবা, আমি আসলে ঘড়িটা পরিষ্কার করতে গিয়ে হাত থেকে ফেলে দিয়েছি। আমি ইচ্ছে করে করিনি বাবা, ঘড়িটা কাঁচটা ভেঙে গিয়েছে। আঙ্কেল, ঘড়িটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি ড্রয়িং রুম গোছাতে গিয়ে খেয়াল করিনি। যারা মিথ্যা বলছে আমাকে বাঁচানোর জন্য, আমাকে ক্ষমা করে দিন। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই জানিস ওই ঘড়িটার দাম কত? ওটা আকবরের দাদার আমলের ঘড়ি। তুই ইচ্ছে করে আমাদের ক্ষতি করার জন্য এসব করছিস? কাল থেকে এই বাড়িতে এসেছিস আর একের পর এক অশান্তি লেগেই আছে। আমি তো আগেই বলেছিলাম মা, এই মেয়ে বাড়িতে থাকলে আমাদের পথে বসতে দেরি হবে না। আজ ঘড়ি ভেঙেছে, কাল হয়তো পুরো বাড়িটাই জ্বালিয়ে দেবে। একে তো আর বিশ্বাস করা যায় না। কোথা থেকে কোন রাস্তার মেঘে ঘরের বউ করে আনতে হলো। কিন্তু ভাবি, উনি তো ইচ্ছে করে ভাঙেননি। আর ঘড়িটা তো আমি... যারা, তুমি চুপ করো। আঙ্কেল, আমি সত্যিই খুব বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি জিনিসটা এত দামি। আপনি চাইলে আমার বেতনের টাকা থেকে ঘড়ির দাম কেটে নিতে পারেন, আমি আস্তে আস্তে শোধ করে দেব। তোমার বেতনের টাকা দিয়ে আকবর চৌধুরীর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় ইয়ানা। তুমি এই বাড়ির কোনো জিনিস আর হাত দেবে না, এটা আমার কড়া নির্দেশ। তুমি তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আকবর চৌধুরী রাগে গজগজ করতে করতে অফিসে চলে যান। সালেয়া বেগমও ইয়ানাকে একগাদা কথা শুনিয়ে নিজের ঘরে চলে যান। নাবিলা একটা তাচ্ছিলের হাসি দিয়ে ওপরে উঠে যায়। ডাইনিং রুমে শুধু যারা আর ইয়ানা দাঁড়িয়ে আছে। যারা অবাক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না এই মেয়েটা কেন নিজের ঘাড়ে এত বড় একটা দোষ তুলে নিল। আপনি কেন এই কাজটা করলেন? ঘড়িটা তো আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আপনি কেন খামোখা নিজের ঘাড়ে দোষটা নিলেন? এমনিতেই তো বাড়ি কেউ আপনাকে দেখতে পারে না। তারপর এই ঘড়িটা বাবা আপনাকে আরো বেশি ঘৃণা করবেন। তুমি এই বাড়ির ছোট মেয়ে যারা, তুমি বকা খেলে তোমার কষ্ট হতো। আমি তো এমনিতেই সবার কাছে খারাপ হয়ে আছি। আমার ঘাড়ে একটা দোষ বেশি চাপলে কিছু আসে যায় না। তাছাড়া আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারে কোনো অশান্তি হোক। তুমি সাবধানে থেকো। আপনি মানুষটা আসলে কেমন আমি বুঝতে পারছি না। কাল ভাইয়া আপনাকে কত অপমান করলো, বাবা মা এত কথা
শোনালো, তবু আপনি আজ আমাকে বাঁচালেন। কেন করলেন এমন? আমার তো মনে হচ্ছে আপনি মোটেও খারাপ মানুষ নন। কারণ আমি জানি অন্যায় না করলেও শাস্তি পাওয়ার কষ্টটা কেমন। আমি চাইনি তুমি সেই কষ্টটা পাও। তুমি এখন তোমার ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আর এই কথাটা বাড়ির কাউকে বলার দরকার নেই। যারা আর কিছু না বলে ধীর পায়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে গেল। ইয়ানা বুঝতে পারে যারা হয়তো এখন তাকে একটু হলেও বিশ্বাস করতে শুরু করেছে। এই বাড়িতে একজন অন্তত তার পক্ষে থাকাটা খুব দরকার। ইয়ানা এবার তার মূল কাজের দিকে মনোযোগ দেয়। তাকে আকবর চৌধুরী স্টাডি রুমে যেতে হবে। ঘড়িতে তখন সকাল 10টা বাজে। সালেহা বেগম নিজের ঘরে টিভিতে সিরিয়াল দেখছেন। নাবিলা পার্লারে গেছে। রঞ্জু আর লিপি রান্নাঘরের কাজ নিয়ে ব্যস্ত। নয়ন অফিসে বেরিয়ে গেছে একটু আগে। এটাই মোক্ষম সুযোগ। ইয়ানা পা টিপে টিপে দোতলায় ওঠে। স্টাডি রুমের দরজাটা একটু ভেজানো। ইয়ানা সাবধানে ভেতরে ঢোকে। বিশাল একটা ঘর, চারিদিকে বয়ে ঠাসা। মাঝখানে একটা বড় মেহগনি কাঠের টেবিল। টেবিলের ওপর অনেকগুলো ফাইল রাখা। ইয়ানা দ্রুত ফাইলগুলো খুঁজতে থাকে। অবশেষে একটা লাল রঙের ফাইলের ওপর তার চোখ আটকে যায়। ওপরে বড় করে লেখা ড্রিম প্রজেক্ট টেন্ডার। এটাই সেই ফাইল। ফয়সাল এটাই নষ্ট করতে বলেছে, কিন্তু আমি যদি এটা পুড়িয়ে ফেলি তাহলে আঙ্কেলের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিছুতেই এত বড় অন্যায় করতে পারবো না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। ইয়ানা ফাইলের ভেতরে আসল কাগজগুলো বের করে নিজের ওড়নার নিচে লুকিয়ে রাখে। তারপর ড্রয়ার থেকে কিছু পুরনো বাতিল কাগজ নিয়ে ফাইলের ভেতর ঢুকিয়ে দেয়। সে টেবিলের ওপর থেকে একটা লাইটার নিয়ে সেই বাতিল কাগজ ভরা ফাইলটাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার অ্যালার্ম বাজার আগেই সে স্টাডি রুমের বাথরুমে গিয়ে পোড়া ছাইগুলো ফ্ল্যাশ করে দেয়। ফাইলের কভারটা অর্ধেক পোড়া অবস্থায় ডাস্টবিনে ফেলে রাখে, যাতে ফয়সালের কোনো লোক যদি চেক করে তাহলে বুঝতে পারে কাজটা হয়েছে। ইয়ানা দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু সিঁড়ির মুখে আসতেই সে থমকে দাঁড়ায়। সামনেই দাঁড়িয়ে আছে আরিয়ান, নয়নের সবচেয়ে কাছের বন্ধু। আরে ভাবি, আপনি স্টাডি রুম থেকে বের হলেন যে? আঙ্কেল তো কাউকে ওই রুমে ঢুকতে দেয় না। আপনি কি কিছু খুঁজছিলেন নাকি? না, মানে আমি আসলে আঙ্কেলের একটা বই পরিষ্কার করছিলাম। খুব ধুলো জমেছিল তো, তাই। আমি জানতাম না যে এখানে ঢোকা বারণ। ও আচ্ছা, তাই নয়নের সাথে আপনার সম্পর্ক কেমন যাচ্ছে? কালকে ঘটনার পর ও তো পুরো ভেঙে পড়েছে। আপনি কি সত্যি ওকে ভালোবাসেন নাকি পুরোটাই একটা গেম প্ল্যান? আরিয়ান ভাই, আপনি নয়নের বন্ধু। আপনি তো অন্তত ওকে ভালো করে চেনেন। ও কি এমন কোনো কাজ করতে পারে? আর আমি বা কেন আমার নিজের জীবন এভাবে নষ্ট করব? আপনারা আমাকে কেন বিশ্বাস করছেন না যে আমি নির্দোষ? বিশ্বাস করতে চাই ভাবি, কিন্তু পরিস্থিতি তো অন্য কথা বলছে। মিতাকে আমি চিনি, ও আপনার খুব কাছের বন্ধু। আর ও আপনাকে ওই হোটেলে পাঠিয়েছিল। এর মধ্যে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। আমি কিন্তু চুপ করে বসে নেই। আমি আমার মতো করে তদন্ত করছি। খুব তাড়াতাড়ি আসল সত্যিটা সবার সামনে আসবে। আপনি যদি সত্যিটা বের করতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি নিজেও চাই আসল অপরাধী ধরা পড়ুক। আমার জীবনটা যে ধ্বংস করেছে তার শাস্তি হওয়া উচিত। আরিয়ান ইয়ানাকে বাঁশ কাটিয়ে দোতলার দিকে চলে যায়। ইয়ানা হাঁপ ছেড়ে বাঁচে। সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। ওনার নিচ থেকে টেন্ডারের আসল কাগজগুলো বের করে সে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখার কথা ভাবে। ব্যাগের ভেতর কাগজগুলো ঢোকাতে গিয়ে সে দেখে ব্যাগের চেইনটা খোলা। সে স্পষ্ট মনে করতে পারে সকালে সে চেইনটা বন্ধ করেছিল। তার মানে কেউ তার ব্যাগে হাত দিয়েছে। ইয়ানা দ্রুত ব্যাগের ভেতরের পকেট চেক করে। ফয়সালের পাঠানো সেই খামটা নেই। ছবিগুলো আর চিরকুটটাও গায়েব হয়ে গেছে। ইয়ানার মাথায় আকাশ ভেঙে পড়ে। কে নিল খামটা? লিপি, রঞ্জু নাকি নাবিলা? যদি নয়নের হাতে খামটা পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি কি এই খামটা খুঁজছো ইয়ানা? ইয়ানা চমকে পেছনে তাকায়। নয়ন ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, তার হাতে সেই খাকি রঙের খামটা। নয়নের চোখ মুখ রাগে জ্বলছে। সে হনহন করে ইয়ানার দিকে এগিয়ে আসে, খামটা ইয়ানার মুখের উপর ছুঁড়ে মারে। ছবিগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে ইয়ানা। তুমি বলেছিলে এটা অফিসের কাগজ, কিন্তু এখানে তো তোমার ভাইয়ের ছবি। আর এই চিরকুটটা, তুমি আমার বাবার টেন্ডার ফাইল পুড়িয়ে ফেলার জন্য এই বাড়িতে এসেছো। তুমি এত বড় ক্রিমিনাল আমি ভাবতেও পারিনি। তুমি একজন বিশ্বাসঘাতক। নয়ন, তুমি আমার কথাটা একবার শোনো। আমি ফাইলটা পোড়াইনি, আমি শুধু বাতিল কাগজ পুড়েছি।
আসল কাগজ আমার কাছে আছে, ওই দেখো ব্যাগের ভেতরে। আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি। তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না। আমি নিজে দেখেছি তুমি স্টাডি রুম থেকে বের হচ্ছ। তুমি কাজটা করেছো। আর এই ফয়সালটা কে যে তোমাকে নির্দেশ দিচ্ছে? কাল রাতে তুমি এর সাথেই কথা বলছিলে, তাই না? তুমি আর এই ফয়সাল মিলে আমাদের পরিবারটাকে ধ্বংস করার প্ল্যান করেছো। সম্পত্তির লোভে তুমি এত নিচে নামতে পারলে? ফয়সাল আমার শত্রু নয়ন, সে আমাকে ব্ল্যাকমেইল করছে। সে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি বাধ্য হয়েছিলাম ওই স্টাডি রুমে যেতে। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। তুমি কাগজগুলো চেক করে দেখো। আমি তোমার কোনো কাগজ চেক করতে চাই না। তুমি একজন প্রতারক। তুমি নিজের ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আমার বাবার এত বড় একটা প্রজেক্ট ধ্বংস করতে চেয়েছো। আমি এখনই সবাইকে ডাকবো, বাবা আসুক, তারপর তোমার বিচার হবে। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। নয়ন প্লিজ এমনটা করো না। পুলিশে দিলে ফয়সাল আমার ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি সব প্রমাণ দেব। আমি নির্দোষ নয়ন। তোমাকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তুমি এই বাড়ির জন্য একটা বিস্ফোরা। নয়ন রাগে অন্ত হয়ে ইয়ানার ব্যাগটা তুলে মেঝেতে ছুঁড়ে মারে। ব্যাগের ভেতর থেকে মেকআপের জিনিসপত্র, চিরুনি আর কয়েকটা ডায়েরি বেরিয়ে আসে। তার মধ্যে থেকে একটা পুরনো নীল রঙের ফাইল ছিটকে নয়নের পায়ের কাছে এসে পড়ে। ফাইলের ওপর লেখা বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন। নয়ন কৌতূহল নিয়ে ফাইলটা হাতে তুলে নেয়। নয়ন ওটা ধরবে না, ওটা আমার ব্যক্তিগত জিনিস। আমাকে দাও ফাইলটা প্লিজ, ওটা পড়ো না। তোমার আবার ব্যক্তিগত জিনিস কিসের? এই বাড়িতে তোমার কোনো প্রাইভেসি নেই। আমি দেখব এর ভেতর কি এমন গোপন তথ্য লুকিয়ে রেখেছো তুমি। নিশ্চয়ই আরো কোনো জঘন্য ষড়যন্ত্রের প্রমাণ আছে এতে। নয়ন ইয়ানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফাইলটা খোলে। ভেতরে একটা এফআইআর কপি, 3 বছর আগের তারিখ। অভিযোগকারীর নাম ইয়ানা রহমান, আর যার বিরুদ্ধে অভিযোগ তার নাম ফয়সাল আহমেদ। অভিযোগের বিবরণ পড়ে নয়নের চোখ কপালে উঠে যায়। প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকির অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছিল। নয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বারবার এফআইআর কপিটা পড়ে আর ইয়ানার দিকে তাকায়। ইয়ানা অঝরে কাঁদছে। তার পুরনো ক্ষতগুলো যেন আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করেছে। এই এফআইআরটা তুমি করেছিলে? এই ফয়সাল কি সেই লোক যে তোমাকে কাল রাতে ফোন করেছিল? সে তোমার টাকা নিয়ে পালিয়েছিল? হ্যাঁ নয়ন, ফয়সাল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার জমানোর সব টাকা নিয়ে পালিয়েছিল। আমি যখন পুলিশের কাছে যাই তখন সে আমাকে আর আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। আমি ভয়ে আগে আর মামলাটা এগোতে দেইনি। সেই ফয়সাল এখন আবার ফিরে এসেছে। সে আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে তোমাদের ধ্বংস করার জন্য। আমি তাদের হাতের পুতুল নই নয়ন, আমি তাকে ঘৃণা করি। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। কিন্তু নাবিলা ভাবির সাথে তার কি সম্পর্ক? তুমি তো কাল বলেছিলে নাবিলা ভাবি তার সাথে কথা বলছিল। আমি জানি না নয়ন, আমি শুধু ভাবিকে ফয়সালের নাম বলতে শুনেছি। ফয়সাল একা এত বড় কাজ করতে পারে না। বাড়ির ভেতর থেকে কেউ তাকে সাহায্য করছে, আর আমার সন্দেহ নাবিলা ভাবি সেই কাজটা করছে। অসম্ভব। নাবিলা ভাবি আমাদের পরিবারের বড় বউ। তিনি কেন আমাদের ক্ষতি করবেন? তুমি নিশ্চয়ই কোনো ভুল শুনেছ, অথবা তুমি আমাকে এই এফআইআর দেখিয়ে আবার নতুন কোনো গল্প ফাঁদছ। আমি এত সহজে গলে যাওয়ার পাত্র নই। তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না নয়ন? ঠিক আছে, তুমি আমাকে পুলিশে দাও, কিন্তু তার আগে টেন্ডারের আসল কাগজগুলো তোমার বাবার হাতে দিয়ে এসো। তারপর আমার যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব। কিন্তু প্লিজ আমার ভাইটাকে বাঁচাও। ও আমার পৃথিবীতে একমাত্র আপনজন। নয়ন কোনো কথা বলতে পারে না। তার মনের ভেতর একটা তুমুল ঝড় বয়ে যাচ্ছে। একদিকে তার পরিবারের সম্মান আর বাবার ক্ষতি, অন্যদিকে ইয়ানার চোখের জল আর এই পুরনো এফআইআর। সে বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে, নাবিলা ভাবিকে নাকি ইয়ানাকে। যদি ইয়ানার কথা সত্যি হয় তাহলে তাদের পরিবার একটা অনেক বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। নয়ন চুপচাপ ফাইলটা আর টেন্ডারের আসল কাগজগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইয়ানা মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে জানে না তার ভাগ্যে আর কি লেখা আছে। আরিয়ান, তুই কোথায়? এখনই আমার সাথে দেখা কর, একটা খুব জরুরি কথা আছে। তুই কি এখন বাড়িতে নাকি অফিসে? আমি তো তোদের বাড়ির গেটেই আছি। কি হয়েছে তোর? গলাটা এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তুই ভেতরে আয়, সোজা আমার ঘরে চলে আয়। কাউকে কিছু বলবি না। আরিয়ান দ্রুত নয়নের ঘরে ঢোকে।
নয়ন দরজা বন্ধ করে দেয়। তার হাতে ইয়ানা সেই পুরনো এফআইআর কপিটা আর টেন্ডারের কাগজগুলো। সে আরিয়ানকে সব কথা খুলে বলে। আরিয়ান খুব মনোযোগ দিয়ে সব শোনে। তার চোখে মুখেও চরম বিস্ময়। তার মানে ইয়ানা ভাবি সত্যিই কথা বলছেন? এই ফয়সাল লোকটা একটা ক্রিমিনাল, আর সে যদি সত্যি নাবিলা ভাবির সাথে হাত মিলিয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আমাদের এখনই কিছু একটা করতে হবে। কিন্তু আমরা কি করব? আমরা তো জানি না ফয়সালের আসল উদ্দেশ্য কি, আর নাবিলা ভাবি বা কেন তাকে সাহায্য করছেন। রাহাত ভাই কি এসবের কিছু জানেন? আমার মনে হয় না রাহাত ভাই কিছু জানেন। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে নয়ন। নাবিলা ভাবির ওপর নজর রাখতে হবে, আর ফয়সালের সাথে তার কি চুক্তি হয়েছে সেটা বের করতে হবে। আমি আজই আমার পরিচিত একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে লাগাচ্ছি। তুই বাড়িতে একদম স্বাভাবিক থাকবি, কাউকে বুঝতে দিবি না যে তুই কিছু জানিস, এমনকি ইয়ানা ভাবিকেও না। ইয়ানাকে আমি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আরিয়ান। হয়তো এটাও ওর কোনো নতুন চাল হতে পারে। মেয়েদের মন বোঝা খুব কঠিন। তোর জায়গায় থাকলে আমিও হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের এখন আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুই আপাতত টেন্ডারের আসল কাগজগুলো আঙ্কেলের কাছে পৌঁছে দে, আর বল যে তুই ওগুলো স্টাডি রুমে কুড়িয়ে ফিরেছিস, তাহলে আঙ্কেলের সন্দেহ হবে না। নয়ন আরিয়ানের কথা মতো টেন্ডারের কাগজগুলো নিয়ে আকবর চৌধুরীর ঘরে যায়। আকবর চৌধুরী তখন অফিস থেকে ফেরেননি। নয়ন কাগজগুলো খুব সাবধানে তার বাবার ড্রয়ারে রেখে আসে। তারপর সে আবার নিচে গেস্ট রুমের দিকে যায়। ইয়ানা তখনও মেঝেতে বসে কাঁদছে। নয়নকে দেখে সে দ্রুত চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। তোমার নাটক বন্ধ করো ইয়ানা। আমি টেন্ডারের কাগজগুলো বাবার ড্রয়ারে রেখে এসেছি। তোমার ভাইকে আপাতত কেউ কিচ্ছু করবে না। সত্যি বলছো নয়ন? তুমি কাগজগুলো রেখে এসেছো? অনেক ধন্যবাদ তোমাকে। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমার ভাইয়ের জীবন বাঁচালে। আমার কোনো ঋণের কথা তোমাকে ভাবতে হবে না। আমি এটা আমার বাবার জন্য করেছি, তোমার ভাইয়ের জন্য নয়। আর শোনো, তুমি আজ থেকে এই ঘরে তালাবদ্ধ অবস্থায় থাকবে। তুমি কোথাও বের হতে পারবে না। আমি যতক্ষণ না আসল সত্যিটা জানতে পারছি, তুমি এই ঘর থেকে এক পাও বাইরে রাখবে না। এটা আমার শেষ কথা। কিন্তু নয়ন, আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে ফয়সালের লোকেরা তো সন্দেহ করবে। তারা তো আমার উপর নজর রেখেছে। তারা হয়তো অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব সামলে নেব। তুমি শুধু চুপচাপ এই ঘরে বসে থাকবে। আর একটা কথা, যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে তোমার ভাইয়ের পরিণতি খুব খারাপ হবে। আমি নিজে তাকে পুলিশের হাতে তুলে দেব। নয়ন বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়। ইয়ানা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নয়ন তাকে বাঁচালো নাকি নতুন কোনো বিপদে ফেললো, সে কিছুই বুঝতে পারছে না। সে এখন পুরোপুরি বন্দি। বাইরের পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগ নেই। তার শুধু মনে হচ্ছে এই চার দেওয়ালের ভেতরে সে হয়তো দম বন্ধ হয়ে মারা যাবে। এদিকে ড্রয়িং রুমে নাবিলা বসে একটা আপেল খাচ্ছে আর টিভিতে গান শুনছে। তার মুখে একটা তৃপ্তির হাসি। সে জানে ইয়ানা স্টাডি রুমে গিয়েছিল, আর তারপর ফায়ার অ্যালার্ম বাজেনি। তার মানে ইয়ানা কাজটা খুব সন্তর্পণে করেছে। নাবিলা নিজের ফোনটা বের করে ফয়সালকে একটা মেসেজ পাঠায়। মেসেজে লেখা থাকে, প্রথম ধাপ সফল, এবার দ্বিতীয় ধাপের প্রস্তুতি নাও। মেসেজটা পাঠানোর সাথে সাথেই নাবিলার ফোনে একটা কল আসে। স্ক্রিনে ফয়সালের নাম জলজল করছে। নাবিলা একটু এদিক ওদিক তাকিয়ে কলটা রিসিভ করে। হ্যাঁ ফয়সাল, বলো। কাজ তো হয়ে গেছে, তুমি তোমার লোক দিয়ে চেক করিয়ে নাও। কাজ তো হয়েছে নাবিলা, কিন্তু আসল কাজটা এখনো হয়নি। ইয়ানাম এটা খুব চালাক। সে বাতিল কাগজ পুড়িয়ে আসল কাগজগুলো নিজের কাছে রেখেছে। আমার লোক ডাস্টবিনের সাইজ চেক করে দেখেছে। কি বলছো তুমি? এই মেয়ে তো দেখছি আমাদের প্ল্যানটা ভেস্তে দেবে। এখন কি হবে? আকবর চৌধুরী যদি জানতে পারে তাহলে তো আমাদের সব প্ল্যান শেষ। উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। চিন্তা করো না নাবিলা, আমি ইয়ানাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। তুমি শুধু নয়নের কান ভাঙাতে থাকো। ওদের দুজনের মধ্যে যেন কোনোভাবেই সম্পর্ক ভালো না হয়। আর হ্যাঁ, আজ রাতে ইয়ানার খাবারের সাথে ওই ওষুধটা মিশিয়ে দাও। কাল সকালে পুরো চৌধুরী পরিবার একটা নতুন চমক দেখবে, এমন চমক যা তাদের সারা জীবনের জন্য ধ্বংস করে দেবে। ঠিক আছে ফয়সাল, আমি ব্যবস্থা করছি। তুমি শুধু তোমার দিকটা ঠিক রেখো। আমি আজ রাতেই কাজটা করে রাখবো। নাবিলা ফোনটা কেটে একটা শয়তানি হাসি দেয়। সে জানে না যে সিঁড়ির আড়াল থেকে যারা তার সব কথা শুনে ফেলেছে, যারা চোখে মুখে চরম আতঙ্ক।
সে বুঝতে পারছে না নাবিলা ভাবি কিসের ওষুধ মেশানোর কথা বলছে আর কাল সকালে কি চমক অপেক্ষা করছে তাদের জন্য। যারা খুব সাবধানে সেখান থেকে সরে যায়। তাকে এখনই নয়ন ভাইয়াকে সব বলতে হবে, কিন্তু সে কিভাবে বলবে? নয়ন তো ইয়ানাকে তালাবন্ধ করে রেখেছে। সে কি যারার কথা বিশ্বাস করবে? যারার মনের ভেতরে একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয়। কাল সকালে কি এমন ঘটতে চলেছে যা পুরো চৌধুরী পরিবারকে কাঁপিয়ে দেবে? ভাইয়া, তুমি ইয়ানা ভাবিকে এভাবে ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখো না। উনি একেবারেই নির্দোষ। এ বাড়ির শত্রু বাহিরে কেউ নয়, আমাদের ঘরের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। আমরা বাহিরে শত্রু খুঁজছি, অথচ আমাদের নিজেদের মানুষই আমাদের ধ্বংস করার জন্য কাজ করেছে। তুমি অনেককে ছেড়ে দাও। তুই কি বলছিস দাঁড়া? তুই কি জানিস তুই কি বলছিস? কে আমাদের শত্রু? কার সম্পর্কে কথা বলছিস তুই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? ইয়ানা তোকে কি জাদু করেছে যে তুই ওর হয়ে কথা বলছিস? ও আমাদের বাবার এত বড় একটা প্রজেক্টের ফাইল পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। ও একটা প্রতারক। না ভাইয়া, ইয়ানা ভাবি প্রতারক নন। উনি আজ সকালে ইচ্ছে করে নিজের ঘাড়ে ঘড়ি ভাঙার দোষ নিয়েছেন আমাকে বাবার বকা থেকে বাঁচানোর জন্য। আর তুমি যাকে সম্মানিত বড় ভাবি মনে করো, সেই নাবিলা ভাবি হলো আমাদের পরিবারের শত্রু। আমি নিজেই কানে শুনেছি নাবিলা ভাবি ফোনে ফয়সাল নামের কারোর সাথে কথা বলছিল। তুই ঠিক শুনেছিস যারা, আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে কেউ একজন বিশ্বাসঘাতক আছে যে ভেতরের সব খবর বাইরে পাচার করেছে। ফয়সাল নামের ওই লোকটা একা এত নিখুঁত প্ল্যান কোনোভাবেই করতে পারতো না। যারা, তুই ঠিক কি শুনেছিস? আমাকে খুলে বলতো, একটুও লুকাবি না। আরিয়ান ভাইয়া, আমি সিঁড়ির আড়ালে ছিলাম। আরিয়ান ভাইয়া, আমি সিঁড়ির আড়ালে দাঁড়িয়েছিলাম। নাবিলা ভাবি বলেছিলেন যে উনি আজ রাতেই ইয়ানা ভাবি খাবারের সাথে কোনো একটা ঔষধ মিশিয়ে দিবেন, আর কাল সকালে নাকি পুরো চৌধুরী পরিবার একটা নতুন চমৎকার দেখবেন। এমন চমৎকার যা আমাদের সারা জীবনের জন্য ধ্বংসের করে দেবে। ফয়সাল নামে এই লোকটার সাথে নাবিলা ভাবির কোনো একটা চুক্তি ছিল আমাদের সম্পত্তি নিয়ে। যারার কথাগুলো শুনে নয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার সারা শরীর রাগে এবং অপমানে থরথর করে কাঁপতে থাকে। সে এতক্ষণ যাকে অপরাধী ভাবছিল, যে মেয়েটাকে সে চরম ঘৃণাই করছিল, সে আসলে তাদের পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে। আর যাকে সে নিজের পরিবারের সম্মানীয় বড় ভাবি মনে করত, সে আসলে একটা বিষধর সাপ। নয়নের মনে পড়ে যায় ইয়ানার কান্না ভেজা মুখটা। ইয়ানা তো তাকে বারবার সত্যির কথাটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে বিশ্বাস করেনি, উল্টো তাকে তালাবদ্ধ করে রেখেছে। রাগে নয়নের চোখ লাল হয়ে যায়। সে তখনই হনহন করে দোতলায় নাবিলার ঘরের দিকে যেতে উদ্যত হয়, কিন্তু আরিয়ান তাকে শক্ত করে ধরে ফেলে। পাগল হলি নাকি নয়ন? তুই এখন নাবিলা ভাবির কাছে গিয়ে কি করবি? তুই প্রমাণ ছাড়া কিছু বললে উনি তো সরাসরি অস্বীকার করবেন, উল্টো যারাকে মিথ্যাবাদী বানিয়ে দেবেন। আঙ্কেলও যারার কথা বিশ্বাস করবেন না। তোকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের এখন আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে তুই বল আমি কি করব? ওই ডাইনি মহিলা আমার পরিবারকে ধ্বংস করার প্ল্যান করছে, আর আমি চুপচাপ বসে থাকবো? ইয়ানা ওই ঘরের ভেতর একা বন্দি হয়ে আছে। আমার নিজের ওপর এখন ঘৃণা হচ্ছে। আরিয়ান, আমি কত বড় ভুল করেছি। মেয়েটা আমাকে বারবার ফয়সালের কথা বলেছিল। ভুল শুধরে নেওয়ার সময় এখনো আছে নয়ন। তুই বরং নাবিলা ভাবির প্ল্যানটাকেই ওর বিরুদ্ধে কাজে লাগা। আজ রাতেই উনি ইয়ানা ভাবির খাবারে ঔষধ মেশাবেন বলেছেন। তুই কোনোভাবে সেই খাবারটা বদলে দিবি। তারপর রাতে আমরা দুজন মিলে লুকিয়ে থাকবো, দেখবো নাবিলা ভাবি কি চমক দেখার প্ল্যান করছেন। যে চমকই হোক, আমরা সেটা হাতে নাতে ধরবো। নাবিলা, তুমি আমার নীল শার্টটা কোথায় রেখেছো? কাল সকালের মিটিংয়ে আমাকে ওই শার্টটাই পরতে হবে। ক্লায়েন্ট খুব কড়া মেজাজের। আর তুমি সকাল থেকে এত খুশি কেন? বাড়িতে তো বড় একটা অশান্তি চলছে, বাবা প্রেশার নিয়ে অসুস্থ, আর তুমি গুনগুন করে গান গাইছো। ও মা, আমি গান গাইবো না তো কি তোমার মতো সারাদিন মুখ গোমরা করে বসে থাকবো? বাড়িতে যা হয়েছে তা তো তোমার ওই গুণধর ভাই আর তার রাস্তার পুরানো বইয়ের জন্য হয়েছে। আমার তো কোনো দোষ নেই। আমি তো আর হোটেলে গিয়ে পুলিশের হাতে ধরা পড়িনি। আমি কেন শুধু শুধু মন খারাপ করতে যাব?
তোমার শার্ট আলমারির দ্বিতীয় তাকে রাখা আছে, নিয়ে নাও। তুমি ইয়ানাকে রাস্তায় কুড়ানো বউ কেন বলছো নাবিলা? মেয়েটা তো শিক্ষিত এবং ভদ্র পরিবারের। পরিস্থিতি যাই হোক না কেন, এখন তো ও আমাদের বাড়ির বউ। তোমার উচিত একজন বড়জা হিসেবে ওকে একটু সাপোর্ট করা। তুমি তো সারাক্ষণ শুধু ওকে অপমান করার সুযোগ খুঁজো। তুমি বেশি নীতিবাক্য শোনাতে এসো না রাহাত, তুমি তো কিছুই বোঝো না। এই মেয়ে আমাদের বাড়িতে কেন এসেছে জানো? আমাদের সম্পত্তি গ্রাস করতে। তুমি মিলিয়ে নিও, খুব তাড়াতাড়ি এই মেয়ে তার আসল রূপ দেখাবে। তখন তুমি বুঝবে আমি কেন ওকে সহ্য করতে পারি না। কাল সকালে তুমি দেখতে পাবে তোমার ওই ভদ্র পরিবারের মেয়ের আসল চরিত্র কেমন। কাল সকালে কি হবে তুমি কি বলতে চাইছো নাবিলা? তুমি কি নতুন কোনো ঝামেলার কথা জানো? আরে না না, আমি আবার কি জানবো, আমি তো এমনি বললাম। তুমি এখন ঘুমাও তো, আমার অনেক কাজ আছে। আমাকে নিচে যেতে হবে, লিপিকে দিয়ে নতুন বইয়ের খাবারটা পাঠাতে হবে। বেচারে সারাদিন কিছু খায়নি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নাবিলা রাহাতের কথার কোনো স্পষ্ট উত্তর না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার হাতে একটা ছোট কাচের শিশি, যার ভেতরে কিছু সাদা পাউডার। রান্নাঘরে গিয়ে সে অত্যন্ত সাবধানে ইয়ানার জন্য রাখা ভাতের প্লেটে পাউডারটা মিশিয়ে দেয়। তারপর লিপিকে ডেকে প্লেটটা ইয়ানার ঘরে দিয়ে আসতে বলে। লিপি ট্রেটা হাতে নিয়ে নিচতলার গেস্ট রুমের দিকে এগোতে থাকে। ঠিক তখনই নয়ন এসে লিপির পথ আটকে দাঁড়ায়। লিপি, তুই এই খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? এটা কি ইয়ানার খাবার? জি ছোট ভাইয়া, বড় ভাবি এইমাত্র বাইরে দিল। হলো নতুন আফা তো সারাদিন কিছু খায় নাই, তাই রাতের খাবারটা জলদি দিয়ে আসতে। ঠিক আছে, তুই ট্রেটা আমার হাতে দে, আমি খাবারটা দিয়ে আসছি। তুই গিয়ে শুয়ে পড়, সারাদিন অনেক কাজ করেছিস। আর হ্যাঁ, নাবিলা ভাবি জিজ্ঞেস করলে বলবি তুই খাবার দিয়ে এসেছিস। আচ্ছা ভাইয়া, আমি তাইলে গেলাম। লিপি চলে গেল। নয়ন দ্রুত ট্রের খাবারগুলো একটা পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সে রান্নাঘর থেকে সম্পূর্ণ নতুন করে খাবার বেড়ে নেয়। সে জানে নাবিলা কতটা ভয়ঙ্কর হতে পারে। নয়ন ধীর পায়ে গেস্ট রুমের সামনে গিয়ে পকেট থেকে চাবি বের করে তালা খোলে। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু জানালার বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে। ইয়ানা মেঝেতে এক কোণে হাঁটুতে মাথা গুজে বসে আছে। দরজা খোলার শব্দে সে চমকে ওঠে। নয়ন, তুমি আমাকে পুলিশে দিতে এসেছো। বিশ্বাস করো, আমি টেন্ডারের কাগজ চুরি করিনি। কাগজগুলো তোমার বাবার ড্রয়ারেই আছে। তুমি আমাকে আর একটু সময় দাও, আমার ভাইটাকে ফয়সালের হাত থেকে বাঁচাও। ভয় পেও না ইয়ানা, শান্ত হও। আমি তোমাকে পুলিশে দিতে আসিনি, আমি তোমাকে খাবার দিতে এসেছি। তুমি সারাদিন কিছু খাওনি, আগে খাবারটা খেয়ে নাও, তারপর আমরা কথা বলবো। আমার খিদে নেই নয়ন, আমার খুব ভয় করছে। ফয়সাল যদি সত্যিই আমার ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলে, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আমি ফয়সালের সাথে দেখা করব, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। তুমি ফয়সালের পায়ে ধরবে কেন ইয়ানা? তুমি তো কোনো অন্যায় করনি, অন্যায় তো ফয়সাল করেছে। আমি সব জানতে পেরেছি, যারা আমাকে সব বলেছে। নাবিলা ভাবি যে ফয়সালের সাথে হাত মিলিয়েছে, সেটাও আমি এখন জানি। আমি তোমাকে আর একটু ভুল বুঝি না, আমাকে ক্ষমা করে দাও ইয়ানা। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি সত্যি বলছো নয়ন? তুমি আমাকে বিশ্বাস করছো? তুমি জানো এই কথাটার জন্য আমি কতটা অপেক্ষা করেছিলাম। যখন নিজের ভাই আমাকে ছুঁড়ে ফেলে দিল, তখন আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ফয়সাল আমাকে 3 বছর আগে ঠিক এইভাবেই নিঃস্ব করে দিয়েছিল। তুমি খেয়ে নাও ইয়ানা, খেতে খেতে আমাকে ফয়সালের পুরো গল্পটা বলো। আমি জানতে চাই ওই লোকটা আসলে কে এবং তোমার সাথে তার কি শত্রুতা। আমি কথা দিচ্ছি, আমি তোমার আর তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। এটা আকবর চৌধুরীর ছেলের ওয়াদা। ইয়ানা কিছুটা স্বস্তি পায়। সে ধীরে ধীরে খাবার খেতে শুরু করে এবং নয়নের দিকে তাকিয়ে তার অতীতে সেই ভয়ঙ্কর অধ্যায়টা তুলে ধরে। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। নয়ন মুগ্ধ হয়ে ইয়ানার কথাগুলো শুনছে। সে বুঝতে পারছে এই মেয়েটা কতটা সাহসী এবং বুদ্ধিমতী। 3 বছর আগে ফয়সালের সাথে আমার পরিচয় হয়েছিল একটা প্রজেক্টের কাজে। ও নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল, খুব সুন্দর করে কথা বলতে পারতো। আমি ওর কথায় ভুলে গিয়েছিলাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। আমার ভাই শফিক তখন নতুন ব্যবসা শুরু করবে বলে ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিল। ফয়সাল আমাকে বুঝিয়ে সেই টাকাটা ব্যবসায় খাটানোর নাম করে নিয়ে নেয়। তারপর একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায়। তুমি পুলিশের কাছে যাওনি কেন? এই এফআইআর কপিতে তো দেখলাম তুমি অভিযোগ করেছিলে। তারপর কি হলো? আমি থানায় গিয়েছিলাম,
পুলিশ ওকে খোঁজার চেষ্টাও করেছিল, কিন্তু ফয়সাল আমাকে ফোন করে হুমকি দেয়। ও বলে আমি যদি মামলা তুলে না নেই তাহলে ও শফিক ভাইয়াকে মেরে ফেলবে। ভাইয়া তখন সদ্য বাবা হয়েছে। আমি আমার ভাইয়ের সংসারটা ধ্বংস হতে দিতে পারিনি নয়ন, তাই আমি চুপ হয়ে যাই। নিজের জমানো সব টাকা দিয়ে ভাইয়ার লোন শোধ করি। আমি ভেবেছিলাম ফয়সাল আমার জীবন থেকে চিরতরে চলে গেছে, কিন্তু ও আবার ফিরে এসেছে, এবার তোমাদের ধ্বংস করার জন্য। আমি ওই ফয়সালকে নিজের হাতে খুন করব ইয়ানা। ও শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ও আমার পরিবারকে পথে বসানোর চক্রান্ত করেছে। আর নাবিলা ভাবি টাকার লোভে ওকে সাহায্য করেছে। আজ রাতে নাবিলা ভাবি তোমার প্রথম খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আমি সেটা ফেলে দিয়ে নতুন খাবার এনেছি। ঘুমের ওষুধ? কিন্তু কেন? আমাকে ঘুম পাড়িয়ে ওদের কি লাভ হবে? ওরা তো আমাকে এমনিতেই তালা বন্ধ করে রেখেছে। ওরা কাল সকালে একটা চমক দেখাতে চায়। আমার ধারণা নাবিলা ভাবি রাতে এই ঘরে কাউকে নিয়ে আসবে, যাতে কাল সকালে বাড়ির সবাই তোমাকে অন্য কোনো পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তাহলে বাবা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবেন এবং আমাদের বিয়েটা ভেঙে যাবে। এটাই ওদের প্ল্যান। কি ভয়ঙ্কর! এরা মানুষ নাকি পিশাচ? এখন আমরা কি করব নয়ন? আমি তো খুব ভয় পাচ্ছি। ওরা যদি অস্ত্র নিয়ে আসে? তুমি কিচ্ছু ভয় পাবে না, আমি আছি তোমার সাথে। আর আরিয়ান বাড়ির বাইরে গার্ড দিচ্ছে। তুমি এখন বিছানায় গিয়ে এমনভাবে শুয়ে থাকবে যেন তুমি গভীরে ঘুমে আচ্ছন্ন। আর আমি এই বাথরুমের ভেতর লুকিয়ে থাকবো। আমার হাতে এই হকি স্টিকটা আছে, যেই এই ঘরে ঢুকবে আজ তার হাত পা আমি ভেঙে তারপর ছাড়বো। তুমি শুধু চুপ করে থাকবে। রাত 2টো বাজে। পুরো চৌধুরী বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে 2-1টা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। গেস্ট রুমের দরজাটা খুব সন্তর্পণে খুলে যায়। নাবিলা অত্যন্ত সাবধানে ঘরের ভেতর উকি দেয়। তার পেছনে দাঁড়িয়ে আছে রফিক, ফয়সালের ডান হাত। নাবিলা দেখতে পায় ইয়ানা বিছানায় অঘরে ঘুমাচ্ছে। সে রফিককে ইশারা করে ভেতরে ঢোকার জন্য। এই যে মেয়েটা অঘরে ঘুমাচ্ছে, আমি খাবার কড়া ডোজের ওষুধ দিয়েছিলাম। কাল দুপুরের আগে এর জ্ঞান ফিরবে না। তুমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ো, আমি বাইরে থেকে তালা দিয়ে দিচ্ছি। কাল সকালে আমি বাবা মাকে নিয়ে এসে যখন দরজা খুলবো, তখন তুমি এমন ভান করবে যেন তুমি ওর অনেক পুরনো প্রেমিক এবং রাতে চুপি চুপি ওর সাথে দেখা করতে এসেছো। তারপর তুমি সুযোগ বুঝে জানালা দিয়ে পালিয়ে যাবে, মনে থাকে যেন। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাবি, ফয়সাল ভাই আমাদের সব শিখাইয়া দিছে। আমি ঠিকঠাক মতো কাজ করাই দেবো। আপনি কাল সকাল আইসা নাটক শুরু করে দিয়েন। এই মাইয়া আর এই বাড়িতে টিকতে পারবো না। নাবিলা একটা শয়তানি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে থেকে আগের মতোই তালা লাগিয়ে দেয়। রফিক পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চাপে। সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। ইয়ানা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার বুক ধুকপুক করছে। রফিক বিছানায় বসতে যাবে, ঠিক তখনই বাথরুমের দরজা খোলার একটা হালকা শব্দ হয়। রফিক কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার একটা ভারী হকি স্টিক সজোরে তার পায়ের উপর এসে পড়ে। ওরে বাবারে, আমার পা ভাঙিয়া গেল রে। কে রে তুই? শয়তানের বাচ্চা, চৌধুরী বাড়িতে ঢুকেছিস নোংরামি করতে। আজ তোর একদিন কি আমার একদিন। তুই ভেবেছিস তোরা যা খুশি তাই করবি আর আমরা বসে বসে আঙুল চুষবো? আজ তোকে আমি জমের বাড়ি পাঠাবো। নয়ন অন্ধকারে রফিককে একের পর এক হকি স্টিকে বাড়ি মারতে থাকে। রফিক ব্যথায় কোকাতে থাকে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু নয়নের শক্ত হাতের মার খেয়ে সে মেঝেতে লুটিয়ে পড়ে। ইয়ানা দ্রুত উঠে ঘরের আলো জ্বালিয়ে দেয়। রফিক মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। নয়ন তার বুকের ওপর পা দিয়ে দাঁড়ায় এবং পকেট থেকে ফোন বের করে ভিডিও রেকর্ডিং চালু করে। বল শুয়োরের বাচ্চা, তুই কে? তোকে কে পাঠিয়েছে এই ঘরে? সত্যি কথা না বললে আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ভাই আমারে মাইরেন না, আমি সব কইতেছি। আমার নাম রফিক, ফয়সাল ভাই আমারে পাঠাইছে। বড় ভাবি আমারে গেট খুইলা এই ঘরে ঢুকাইছে। আমারে মাফ কইরা দেন ভাই, আমি আর জীবনে এই বাড়ি মুখ হব না। ফয়সালের সাথে নাবিলা ভাবির কি চুক্তি হয়েছে, তারা কি চায় আমাদের কাছে, সব সত্যি বলবি, নইলে হকি স্টিক দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব। আমি পুরোটা জানি না ভাই, আমি শুধু একজন কামলা। ফয়সাল ভাই যা কয় আমি তাই করি। আমি শুধু জানি ফয়সাল ভাই এবারে সব সম্পত্তি চাই, আর বড় ভাবি চাই আপনাকে আর আপনার বাবাকে রাস্তায় বসিয়ে পুরো সম্পত্তির একক মালিক হতে। তাই তারা এই নতুন অফারে ফাঁসাইছে আপনার লগে, যাতে আপনার পরিবারের সম্মান নষ্ট হয় আর আপনারা দুর্বল হইয়া পড়েন।
ইয়ানাকে ফাঁসানোর প্ল্যানটা কার ছিল? ফয়সালের নাকি নাবিলা ভাবির? ফয়সাল ভাই জানতেন এই আফা আগে তার লগে প্রেম করত, তাই সে ইচ্ছা কইরা ওই হোটেলে আফারে পাঠাইছিল, আর বড় ভাবি আপনারে পাঠাইছিল। নয়ন ভিডিওটা সেভ করে রাখে। তারপর ইয়ানার ওড়না দিয়ে রফিকের হাত এবং পা শক্ত করে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। রফিকের মুখে একটা কাপড় গুঁজে দেয় যাতে সে চিৎকার করতে না পারে। ইয়ানা পুরো ঘটনাটা অবাক হয়ে দেখছে। নয়নের এই রুদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। নয়ন ইয়ানার দিকে তাকিয়ে একটা স্বস্তির হাসি দেয়। ইয়ানাও বুঝতে পারে সে আর একা নয়। এই ভয়ঙ্কর লড়াইয়ে নয়ন এখন তার সবচেয়ে বড় ঢাল। পরের দিন সকাল, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। পরিবেশটা অন্যান্য দিনের মতোই থমথমে। আকবর চৌধুরী খবরের কাগজ পড়ছেন, সালেহা বেগম চা খাচ্ছেন, রাহাত নিজের ফোন নিয়ে ব্যস্ত, নাবিলা অত্যন্ত উৎফুল্ল মেজাজে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা, যারা ভয়ে ভয়ে নাবিলার দিকে তাকাচ্ছে। মা, নতুন বউকে তো কাল রাত থেকে দেখছি না। নবাবজাতি কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমি একটু গিয়ে দেখে আসি সে কি করছে, নাকি না খেয়েই মরে গেল। ওই অপয়ামের মুখ আমি সকালে দেখতে চাই না। তুইও যাস না নাবিলা, ও পড়ে থাকুক ওই ঘরে। আমার ছেলের জীবনটা নরক বানিয়ে দিয়েছে। না মা, কাল রাত থেকে ওর ঘরের দিকে থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। বলা তো যায় না, একা মানুষ, শহরে কত খারাপ মানুষ ঘুরে বেড়ায়। আমি বাবা আর রাহাতকে নিয়ে একটু দেখে আসি। বাবা আপনিও চলুন না। বাবা আপনিও চলুন না। মেয়েটা তো আবার আপনার ড্রয়ার থেকে টাকা পয়সা চুরি করার তালে ছিল। তুমি কি যেন বলো লাবিলা? ঠিক আছে, চলো দেখি কি অবস্থা। নয়ন তো কাল রাতে ওর ঘরের বাইরেই তালা লাগিয়ে দিয়েছিল, চাবিটা কোথায়? চাবি তো আমার কাছেই আছে বাবা। আমি কাল রাতে নয়নের কাছ থেকে নিয়ে রেখেছিলাম। চলুন যাই। নাবিলা সবাইকে নিয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। তার মুখে শয়তানি হাসি। সে তালা খুলে দরজাটা একটু ফাঁকা করে এবং পরিকল্পনা মতো একটা বিকট চিৎকার দেয়। ও মা গো, কি দেখছি আমি! বাবা আপনারা জলদি আসুন, দেখুন আপনার ছেলের বউ কি কাণ্ড ঘটিয়েছে। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। এই মেয়ে ঘরে পরপুরুষ ঢুকিয়েছে। আকবর চৌধুরী, সালেহা এবং রাহাত দ্রুত ঘরের ভেতর ঢোকেন, কিন্তু নাবিলা যা আশা করেছিল দৃশ্যপট তার সম্পূর্ণ বিপরীত। বিছানায় কোনো পরপুরুষ নেই, বরং ঘরের মাঝখানে একটা চেয়ারে রফিককে শক্ত করে বাঁধা অবস্থায় দেখা যায়। তার মুখ ফুলে আছে, আর নয়ন একটা হকি স্টিক হাতে সোফায় বসে আছে। ইয়ানা শান্তভাবে নয়নের পাশে বসে আছে। এ কি নয়ন? এই ছেলেটাকে আর ওকে তুই এইভাবে বেঁধে রেখেছিস কেন? এই ঘরে কি হচ্ছে এসব? আর তুই না তালাবদ্ধ ছিলে? বাবা, কাল রাতে এই চোরটা আমাদের বাড়িতে ঢুকেছিল। আমি টের পেয়ে ওকে ধরে ফেলেছি। ও জানালার গ্রিল ভেঙে ঢোকার চেষ্টা করছিল। আমি ওকে ভালো মতো উত্তম মধ্যম দিয়ে বেঁধে রেখেছি। চোর কিন্তু ও তো চোর নয়। মানে ও জানালার গ্রিল ভাঙবে কিভাবে? জানালা তো গ্রিল নেই। আর তুমি এই ঘরে এলে কিভাবে নয়ন? তুমি তো দোতলায় ছিলে। আমি তো আমার স্ত্রী ঘরেই থাকবো ভাবি, তাই না? আর আপনি খুব অবাক হয়েছেন বলে মনে হচ্ছে। আপনি কি চোরের বদলে অন্য কাউকে আশা করছিলেন, নাকি আপনার মনে হচ্ছে এই চোরকে আপনি আগে থেকেই চেনেন? আমি কেন চিনতে যাব? আমি তো ভয় চিৎকার করে উঠেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদের কোনো ক্ষতি করলো কিনা। বাবা আপনি পুলিশে খবর দিন, এই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। হ্যাঁ, আমি এখনই আসলামকে ফোন করছি, ও পুলিশ নিয়ে আসছে। নয়ন, তাই খুব ভালো কাজ করছিস বাবা। এই শহরে চোরের উপদ্রব খুব বেড়েছে। নাবিলা ঘামতে শুরু করে। সে বুঝতে পারছে তার প্ল্যান পুরোপুরি ভেস্তে গেছে। সে কোনো মতে সেখান থেকে সরে পড়ার চেষ্টা করে। নয়ন ইয়ানার দিকে তাকিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করে। আপাতত নাবিলাকে কিছু না বলে ফয়সালকে ধরার জন্য এটাই ছিল আরিয়ানের বুদ্ধি। পুলিশ এসে রফিককে নিয়ে চলে যায়। আকবর চৌধুরীও অফিসে চলে যান। নয়ন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ইয়ানা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়। নয়ন সাবধানে থেকো। ফয়সাল যখন জানতে পারবে রফিক পুলিশের হাতে ধরা পড়েছে, তখন ও নিশ্চয়ই বসে থাকবে না, ও নতুন কোনো প্ল্যান করবে। তুমি চিন্তা করো না ইয়ানা, আমি আরিয়ানের সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। তুমি শুধু নিজের খেয়াল রেখো। আজ আর কেউ তোমাকে তালাবদ্ধ করবে না। তুমি স্বাধীনভাবে এই বাড়িতে ঘুরবে। কেউ কিছু বললে আমাকে জানাবে। নয়ন অফিসে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। গাড়ি মেন রাস্তা পার হতেই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আরিয়ানের নাম। নয়ন দ্রুত কলটা রিসিভ করে।
হ্যালো আরিয়ান, রফিক তো পুলিশের কাছে। এবার আমাদের পরবর্তী প্ল্যান কি? ফয়সালের লোকেশনে কি তুই ট্রেস করতে পেরেছিস? নয়ন, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব প্ল্যান উল্টে গেছে। ফয়সাল বুঝতে পেরেছে যে রফিক ধরা পড়েছে, সে একটা ভয়ঙ্কর চাল চলেছে। কি হয়েছে আরিয়ান, তুই এত ঘাবড়ে আছিস কেন? পরিষ্কার করে বল। ফয়সাল ইয়ানা হবির ভাই শফিককে তুলে নিয়ে গেছে। আমি একটু আগে শফিক ভাইয়ের অফিস থেকে খবর পেলাম। ফয়সাল আমাকে ফোন করেছিল, সে বলেছে তুই যদি ওই টেন্ডার ফাইলটা আঙ্কেলের ড্রয়ার থেকে চুরি করে আজ বিকালের মধ্যে ওর হাতে তুলে না দিস, তাহলে কাল সকালে শফিক ভাইয়ের লাশ আমাদের বাড়ির সামনে পড়ে থাকবে। আর ও একটা ভিডিও পাঠিয়েছে, শফিক ভাইয়াকে ওরা খুব মারধর করছে। নয়নের হাত থেকে ফোনটা প্রায় ফসকে পড়ে যাচ্ছিল। সে স্তব্ধ হয়ে বসে থাকে। সে ইয়ানাকে কথা দিয়েছিল তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু এখন তার সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা। একদিকে তার বাবার স্বপ্ন এবং এত বড় প্রজেক্টের টেন্ডার ফাইল, যা চুরি করলে আকবর চৌধুরী পথে বসে যাবেন। অন্যদিকে ইয়ানার একমাত্র ভাইয়ের জীবন। সে এখন কি করবে? সে কি ইয়ানার জন্য নিজের বাবার সাথে বেইমানি করবে, নাকি বাবার জন্য ইয়ানার বিশ্বাস ভাঙবে? নয়নের চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে বুঝতে পারছে না এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সে কিভাবে বের হবে। আরিয়ান, তুই গাড়ি ঘোড়া, আমি বাবার টেন্ডার ফাইলটা নিয়ে আসছি। ইয়ানার ভাইয়ের জীবনের থেকে বাবার টাকার দাম বেশি হতে পারে না। ইয়ানা ওর জীবনের সব হারিয়েছে, এখন ওর একমাত্র ভাইকে আমি মরতে দিতে পারি না। তুই কি পাগল হয়ে গেলি নয়ন? আঙ্কেল এই প্রজেক্টের জন্য নিজের সব সম্পত্তি বাজি রেখেছেন। এই ফাইলটা ফয়সালের হাতে গেলে আঙ্কেল পথে বসে যাবেন। তোর বাবার হার্টের অবস্থা এমনিতেই খারাপ, তুই রিস্ক নিস না। আমরা পুলিশকে জানাই। পুলিশকে জানালে ফয়সাল শফিক ভাইকে মেরে ফেলবে। আরিয়ান, তুই তো ভিডিওটা দেখলি, লোকটাকে ওরা কিভাবে মারছে। আমি ইয়ানাকে কথা দিয়েছিলাম ওর ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার কথা রাখবো। তুই আমাকে সাহায্য করবি কিনা বল। আমি তো সব সময় তোর পাশেই আছি ভাই, কিন্তু কাজটা আমরা একটু বুদ্ধি করে করতে পারি। তুই আসল ফাইলের ভেতর একটা জিনিস জিপিএস ট্র্যাকার লুকিয়ে রাখ। ফাইলটা দেব আর শফিক ভাইয়াকে ছাড়িয়ে আনবো, তারপর পুলিশ নিয়ে ফয়সালের আস্তানায় হানা দেব। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। দারুণ বলেছিস আরিয়ান। আমি এখনই বাড়িতে যাচ্ছি। বাবা এতক্ষণে অফিসে চলে গেছেন। আমি স্টাডি রুম থেকে ফাইলটা নিয়ে আসছি। তুই পুলিশ কমিশনার আঙ্কেলের সাথে কথা বলে সব রেডি রাখ। আমি ফাইলটা পেলেই তোকে ফোন করব। নয়ন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে বাড়ির দিকে এগোতে থাকে। তার বুকের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করছে। কিন্তু ইয়ানার অসহায় মুখটা মনে পড়তেই তার পা আরো দ্রুত চলতে থাকে। বাড়িতে ঢুকে সে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। সোজা দোতলায় আকবর চৌধুরীর স্টাডি রুমের দিকে পা বাড়ায়। দরজাটা ভেরানো ছিল। নয়ন সাবধানে ঘরে ঢোকে। ভেতরে বাবার টেবিলে ড্রয়ার খুলে সেই লাল রঙের ফাইলটা বের করে নেয়। ফাইলের ভেতর আরিয়ানের বলা জিপিএস ট্র্যাকারটা খুব সাবধানে ঢুকিয়ে দেয়। কাগজটা শেষ করে সে যেই ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই দরজার সামনে নাবিলা এসে দাঁড়ায়। কি ব্যাপার দেওয়ার মশাই, সকাল সকাল শ্বশুরের স্টাডি রুমে কি চুরি করতে ঢুকেছ? তুমি তো কখনোই ঘরে আসো না, আর তোমার হাতে ওটা কিসের ফাইল? ভাবি, আপনি নিজের চরকায় তেল দিন। আমার হাতে কি ফাইল সেটা আপনার না জানলেও চলবে। আমি বাবার একটা দরকারি কাগজ নিতে এসেছিলাম। আপনি আমার রাস্তা থেকে সরুন, আমার খুব তাড়া আছে। এত তারা কিসের নয়ন? তুমি কি নতুন বইয়ের জন্য কিছু লুকাতে চাইছো? কাল রাতে যে নাটকটা তুমি করলে আমি কিন্তু সব বুঝতে পেরেছি। তুমি রফিককে আগে থেকেই ওই ঘরে লুকিয়ে রেখেছিলে আমাকে ফাঁসানোর জন্য, কিন্তু আমি এত সহজে হার মানার পাত্রী নই। আপনি যে কি চিজ সেটা আমি খুব ভালো করেই জানি ভাবি, তবে আপনার এই চক্রান্ত বেশি দিন টিকবে না। আপনার আসল রূপ আমি সবার সামনে খুলে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। এবার আমাকে যেতে দিন। নয়ন নাবিলাকে পাশ কাটিয়ে দ্রুত নিচে নেমে আসে। নাবিলা রাগে ফুঁসতে থাকে, তার মনে সন্দেহ দানা বাঁধে। নয়ন হঠাৎ করে বাবার ফাইল নিয়ে কোথায় যাচ্ছে? সে সাথে সাথে তার ফোন বের করে ফয়সালকে কল করে, কিন্তু ফয়সালের নাম্বার বন্ধ পায়। নাবিলা বুঝতে পারে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। এদিকে নয়ন নিজের ঘরের দিকে এগিয়ে যায়। ইয়ানা তখনও
ইয়ানা তখনও জানালার পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। নয়নকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে সে অবাক হয়। নয়ন, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার শরীর কি খারাপ লাগছে? মুখটা এমন ঘামে ভিজে আছে কেন? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আমি একটা ফাইল নিতে এসেছিলাম, আবার এখনই বের হব। তুমি ঠিক আছো তো? কেউ তোমাকে বিরক্ত করেনি তো? আমি আরিয়ানকে বলে দিয়েছিলাম বাড়ির বাইরে নজর রাখতে। আমি ঠিক আছি নয়ন, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বড় কোনো চিন্তায় আছো। আমাকে বলবে কি হয়েছে? তুমি কি আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করি ইয়ানা, আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি। তুমি আমার জন্য এই বাড়ির সবার এত অপমান সহ্য করেছো। নিজের ভাইয়ের জীবন বিপন্ন জেনেও বাবার টেন্ডার ফাইলটা পুড়িয়ে ফেলনি। তোমার মতো এমন নিঃস্বার্থ মানুষ আমি জীবনে দেখিনি। নয়ন হঠাৎ করে ইয়ানার হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নেয়। ইয়ানা চমকে ওঠে। নয়নের চোখের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত ব্যাকুলতা দেখতে পায়। যে ছেলেটা কাল পর্যন্ত তাকে দু চোখে দেখতে পারতো না, আজ তার চোখে এত মায়া কেন? নয়নের স্পর্শে ইয়ানার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে নয়নের মনেও একটা বিশাল পরিবর্তন এসেছে। নয়ন, তুমি সব কি বলছো? তুমি তো শুধু তোমার বাবার সম্মান বাঁচানোর জন্য আমাকে সাহায্য করেছো। আমি তো তোমার কাছে একমাত্র দায়িত্ব মাত্র। তুমি তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নাওনি। আমি ভুল ছিলাম ইয়ানা। আমি আমার রাগের বশবর্তী হয়ে তোমাকে অনেক অপমান করেছি। কিন্তু কাল রাতে যখন তুমি কাঁদছিলে, তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর পাথর চাপা দিয়েছে। আমি আর তোমাকে কষ্ট দিতে পারবো না ইয়ানা। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সব ষড়যন্ত্র শেষ হলে আমি তোমাকে সবার সামনে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দেব। নয়ন, তুমি সত্যি বলছো? আমার যে খুব ভয় করছে, যদি আবার সবকিছু হারিয়ে ফেলি। আমার জীবনে তো আপন বলতে শুধু শফিক ভাইয়া আছে, আর তো কেউ নেই। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। নয়ন আর নিজেকে সামলাতে পারে না। সে আলতো করে ইয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। ইয়ানাও যেন একটা নিরাপদ আশ্রয় পেয়ে নয়নের বুকে মাথা রাখে। নয়নের হাত ইয়ানার চুলের বিলি কেটে দেয়। এই প্রথম তাদের মধ্যে একটা মিষ্টি ভালোবাসার অনুভূতি তৈরি হয়। দুজন যেন অনেক যুগের পরিচিত, অথচ পরিস্থিতি তাদের দূরে সরিয়ে রেখেছিল। নয়নের গায়ের হালকা পারফিউমের গন্ধ আর ইয়ানার ভেজা চুলের সুবাস মিলেমিশে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি করে। তুমি আর একা নও ইয়ানা, এখন থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম। তোমার ভাইয়ের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি এখন একটা খুব জরুরি কাজে যাচ্ছি, ফিরে এসে তোমাকে সব বলবো। সাবধানে থেকো নয়ন, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না। আমার মনে হচ্ছে ফয়সাল নতুন কোনো ষড়যন্ত্র করছে। কিচ্ছু হবে না পাগলি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তুমি শুধু ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকবে, কাউকে দরজা খুলে দেবে না আমি না আসা পর্যন্ত। নয়ন ইয়ানার কপালে একটা গভীর চুমু খায়। ইয়ানা লজ্জায় চোখ নামিয়ে নেয়। নয়ন দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার বুকে এখন নতুন করে বাঁচার একটা প্রেরণা। ইয়ানাকে ভালো রাখার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। নয়ন সোজা আরিয়ানের সাথে দেখা করে। আরিয়ানের গাড়িতে উঠে তারা ফয়সালের দেওয়া ঠিকানার দিকে রওনা হয়। জায়গাটা শহরের বাইরে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি। পুলিশকে আমরা জানিয়ে দিয়েছি, ওরা আমাদের পেছনে পেছনে সাদা পোশাকে আসছে। ফয়সাল বুঝতেও পারবে না। তুই শুধু স্বাভাবিক থাকবি, কোনো বোকামি করবি না, ফাইলটা দিবি আর শফিক ভাইয়াকে নিয়ে চলে আসবি। জিপিএস ট্র্যাকারটা ঠিক মতো কাজ করছে তো? হ্যাঁ, আমি মোবাইলে চেক করেছি, ট্র্যাকারটা একদম ঠিক আছে। ফয়সাল যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করে তাহলে আমি ওর হাত পা ভেঙে দেব। তুই শফিক ভাইকে গাড়িতে তুলবি। গাড়ি এসে থামে সেই ভাঙাচোরা ফ্যাক্টরির সামনে। চারিদিকে শুনশান নীরবতা। নয়ন আর আরিয়ান গাড়ি থেকে নামে। ফ্যাক্টরির ভেতর থেকে দুজন লোক এসে তাদের পথ আটকায়। লোকগুলোর হাতে ভারী লোহার রড। নয়ন তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। তোদের ওই ফয়সাল ভাইকে গিয়ে বল আকবর চৌধুরী চলে এসেছে ফাইল নিয়ে, শফিক ভাইকে যেন বাইরে নিয়ে আসে। আমি ভেতরে যাব না। লোক দুজন ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফয়সাল বাইরে আসে। তার মুখে একটা শয়তানি হাসি। তার ঠিক পেছনে দুজন লোক শফিককে ধরে রেখেছে। শফিকের মুখ রক্তে ভেসে যাচ্ছে, তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। নয়ন শফিককে দেখে রাগে ফুঁসতে থাকে। বা চৌধুরী মশাই, আপনি
তো দেখছি খুব সময় মেনে চলেন, তাই ফাইলটা এনেছেন তো নাকি খালি হাতে এসেছেন? আপনার বাবার এত বড় প্রজেক্ট ফাইল বলে কথা। আমি আমার কথা রেখেছি ফয়সাল। এই নে তোর টেন্ডার ফাইল। এবার শফিক ভাইকে ছেড়ে দে, না হলে আজ এই ফ্যাক্টরি থেকে তুই জ্যান্ত ফিরে যেতে পারবি না। আরে এত রাগ দেখাচ্ছেন কেন চৌধুরী মশাই? আমি তো আর বেঈমান নই। এই নিন আপনাদের শফিক ভাইকে নিয়ে যান, তবে একটা কথা মনে রাখবেন, আপনার আর ইয়ানার বিয়েটা আমি ভেঙে দেবই। ইয়ানা শুধু আমার। ফয়সাল শফিককে ধাক্কা দিয়ে নয়নের দিকে ফেলে দেয়। নয়ন শফিককে ধরে ফেলে। আরিয়ান দ্রুত ফয়সালের হাত থেকে ফাইলটা দিয়ে নেয়। ফয়সাল ফাইলটা পেয়ে একটা বিকট হাসি দেয়। সে ভাবে সে জিতে গেছে, কিন্তু সে জানে না যে ফাইলটা ভেতরে জিপিএস ট্র্যাকার আছে। নয়ন আর আরিয়ান শফিককে নিয়ে গাড়িতে ওঠে। ফয়সাল তার দলবল নিয়ে ফ্যাক্টরির ভেতর চলে যায়। আরিয়ান, দ্রুত গাড়ি চালা। শফিক ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওনার অবস্থা খুব খারাপ। ফয়সালটাকে আমি আজ ছাড়বো না। তুই চিন্তা করিস না ভাই, পুলিশ এতক্ষণে ফয়সালকে ঘিরে ফেলেছে। আমরা শুধু শফিক ভাইয়াকে নিরাপদ জায়গায় পৌঁছে দিই। জিপিএস ট্র্যাকার ওর কাজ শুরু করে দিয়েছে। নয়ন, তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো এনায়াকে সবার সামনে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি তো একজন স্বার্থপর ভাই। আমার জন্য তোমার বাবার এত বড় ক্ষতি করলে? আপনি চুপ করে শুয়ে থাকুন শফিক ভাই। আমি বাবার কোনো ক্ষতি করিনি। আমি ফয়সালকে নকল ফাইল দিয়েছি আর পুলিশ ওকে ধরতে গেছে। ইয়ানা আপনাকে খুব ভালোবাসে ভাই। আমি ওর চোখের জল আর দেখতে পাচ্ছিলাম না। আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর সব ভুল বোঝাবুঝি অবসান হবে। শফিক নয়নের কথা শুনে অঝরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে নয়ন ইয়ানাকে কতটা ভালোবাসে। এদিকে হাসপাতালে শফিককে ভর্তি করে নয়ন আর আরিয়ান একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে। পুলিশ কমিশনারকে ফোন করে জানান যে ফয়সাল তার দলবহ নিয়ে পুলিশের জালে ধরা পড়েছে এবং আসল ষড়যন্ত্রকারীকে তা বের করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। নয়ন খুশি হয়ে ইয়ানাকে এই সুখবরটা দেওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়। ইয়ানা আজ অনেক খুশি হবে আরিয়ান। ফয়সাল ধরা পড়েছে, শফিক ভাইও বিপদ মুক্ত। আজ আমি ইয়ানাকে নিয়ে লং ড্রাইভে যাব, ওকে নতুন করে জীবনটা চেনাবো। তুই তো দেখছি পুরো রোমিও হয়ে গেছিস। ভালোই হয়েছে ভাই, এত অশান্তির পর তোদের জীবনে একটু শান্তি আসুক। আমি আঙ্কেলকেও সব সত্যিটা জানিয়ে দেব, না বলে হবির মুখোশও এবার খুলে যাবে। নয়নের গাড়ি চৌধুরী বাড়ির গেটে এসে থামে। নয়ন প্রায় দৌড়াতে দৌড়াতে গেস্ট রুমের দিকে যায়। তার মনে একরাশ আনন্দ। সে পকেট থেকে চাবি বের করে ঘরের দরজা খোলে, কিন্তু ঘরের ভেতর পা রাখতেই তার হাসি মুখটা মিলিয়ে যায়। পুরো ঘর তছনছ হয়ে আছে। বিছানার চাদর মাটিতে পড়ে আছে, ড্রেসিং টেবিলের কাঁচ ভাঙা, আর ইয়ানা ঘরের কোথাও নেই। ইয়ানা, ইয়ানা তুমি কোথায়? বাথরুমে আছো নাকি? ইয়ানা কথা বলছো না কেন? নয়ন পাগলের মতো বাথরুম আর পুরো ঘর খোঁজে, কিন্তু ইয়ানার কোনো চিহ্ন নেই। হঠাৎ তার চোখ যায় ড্রেসিং টেবিলের ভাঙা কাচের উপর। লিপস্টিক দিয়ে বড় বড় করে কিছু লেখা আছে। নয়ন কাছে গিয়ে দেখে লেখা আছে, ইনায়াকে আমি নিয়ে গেলাম, তোমার সব প্ল্যান আমি নষ্ট করে দেব ইতি। নাবিলা। নাবিলা ভাবি, এই ডাইনি মহিলা ইয়ানাকে কোথায় নিয়ে গেল? আমি ওকে খুন করে ফেলবো। আরিয়ান জলদি ভেতরে আয়, ইয়ানা ঘরে নেই। কি বলছিস নয়ন? আমি তোর বাড়ির বাহিরে নজর রাখছিলাম, কেউ তো বাড়ি থেকে বের হয়নি। তার মানে ইয়ানা ভাবি বাড়ির ভেতরেই কোথাও বন্দি আছেন। না বলে ভাবি একা এত বড় কাজ করতে পারে? এর পেছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। আমি এই বাড়ি মাথায় তুলবো আজ। বাবা মা, রাহাত ভাই সবাই আজ নাবিলার আসল রূপ দেখবে। তুই চল আমার সাথে দোতলায়। নয়ন আর আরিয়ান দোতলায় নাবিলার ঘরের দিকে ছুটে যায়, কিন্তু নাবিলার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। রাহাত অফিসে গেছে, আকবর চৌধুরীও বাড়িতে নেই। সালেহা বেগম নিজের ঘরে ঘুমোচ্ছেন। পুরো বাড়ি যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নয়ন বুঝতে পারে না নাবিলা ইয়ানাকে কোথায় গায়েব করে দিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এই একটু আগেই সে ইয়ানাকে কথা দিয়েছিল যে সে তার সব দায়িত্ব নেবে, আর এখন ইয়ানা নিখোঁজ। ইয়ানা তুমি কোথায়? আমাকে একটা ইশারা দাও, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। নাবিলা ভাবিকে আমি মাটির নিচ থেকে হলেও টেনে বের করব। নয়ন রাগে একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে।
চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ে, কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ইয়ানাকে কিভাবে বাঁচাবে। ফয়সাল ধরা পড়লেও নাবিলা যে এত ভয়ঙ্কর রূপ নেবে সেটা সে ঘুণক করেও ভাবতে পারেনি। ইয়ানার জীবন এখন চরম বিপন্ন। নয়ন, মাথা ঠান্ডা কর। তুই রাগ দেখালে ইয়ানা ভাবিকে খুঁজে পাবি না। আমাদের খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। নাবিলা ভাবি এই বাড়ির প্রতিটি কোণ শ্রেণী। বাড়ির ভেতরে এমন কোনো জায়গা আছে যেখানে সে ইয়ানা ভাবিকে লুকিয়ে রেখেছে? তুই কি স্টোর রুমে চেক করেছিস? স্টোর রুম তো অনেক বছর ধরে বন্ধ থাকে, বাবা ওখানে কাউকে যেতে দেন না। ওখানে তো অনেক পুরনো জিনিসপত্র থাকে, চল ওখানে গিয়ে দেখি। নয়ন আর আরিয়ান ছাদে ওঠার সিঁড়ির পাশে সেই পুরনো স্টোর রুমের দিকে এগোয়। দরজায় একটা বড় জং ধরা তালা ঝুলছে, কিন্তু তালার গায়ে হাত দিতেই নয়ন বুঝতে পারে তালাটা ঠিকমতো আটকানো নেই। সে একটা হ্যাচকা টানে তালাটা খুলে ফেলে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আরিয়ান মোবাইলের টর্চ জ্বালায়। অন্ধকারের ভেতর তারা দেখতে পায় ঘরের এক কোণে একটা কাঠের বাক্সের ওপর কেউ একজন হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ইয়ানা, ইয়ানা চোখ খোলো ইয়ানা, এই কি অবস্থা করেছে তোমার? নয়ন ছুটে গিয়ে ইয়ানাকে জড়িয়ে ধরে। ইয়ানার মাথা থেকে রক্ত ঝরছে, সে অজ্ঞান হয়ে আছে। নয়নের চোখের জল বাদ মানে না। সে নিজের শার্ট ছিঁড়ে ইয়ানার মাথার ক্ষতস্থান চেপে ধরে। আরিয়ান দ্রুত ইয়ানার হাতের বাঁধন খুলে দেয়। ইয়ানার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ইয়ানা, আমি এসে গেছি, চোখ খোলো পাগলি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আরিয়ান, জলদি গাড়ি বের করো, ওকে হাসপাতালে নিতে হবে। নাবিলাকে আমি নিজের হাতে শেষ করব। তুই ইয়ানা ভাবিকে কোলে তুলে নে, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। আঙ্কেলকেও ফোন করে জানাচ্ছি সবকিছু। আজই এই পরিবারের সব রহস্যের সমাধান হবে। নয়ন ইয়ানাকে দুই হাতে পাজা কোলা করে তুলে নেয়, তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সিঁড়ি দিয়ে নামার সময় ইয়ানার একটা হাত ঝুলে থাকে। নয়নের মনে হয় তার নিজের প্রাণটা যেন কেউ কেড়ে নিচ্ছে। সে ইয়ানাকে হারাবে না, কিছুতেই হারাবে না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নয়ন বারবার ইয়ানার ঠান্ডা হাতটা নিজের গালে ঘষতে থাকে। ইয়ানার চোখ দুটো ধীরে ধীরে খুলতে শুরু করে, কিন্তু সে কিছু বলতে পারে না। তার চোখে শুধু একরাশ ভয় আর নয়নের জন্য ভালোবাসা মিশে থাকে। নয়ন, তুমি এসেছো? আমাকে বাঁচাও নয়ন। আমি আছি তো ইয়ানা, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি শুধু কথা বলো না, চোখ বন্ধ করে থাকো, আমরা প্রায় পৌঁছে গেছি। নয়নের চোখের জল ইয়ানার গালে এসে পড়ে। ইয়ানা একটু দুর্বল হাসি দিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। এই বিপদের মাঝেও যেন তাদের দুজনের আত্মিক সম্পর্কটা আরো দৃঢ় হয়ে ওঠে। কিন্তু নাবিলা কোথায় পালিয়ে গেল? সে কি সত্যি একা ছিল, নাকি ফয়সালের বাইরেও তার অন্য কোন সহযোগী ছিল? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত চৌধুরী পরিবারের ওপর থেকে বিপদের কালো মেঘ সরবে না। চোখ খোলো ইয়ানা, তাকাও আমার দিকে। ডাক্তার বলেছেন তোমার আর কোনো বিপদ নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ আর অভিমান করে চোখ বন্ধ করে থেকো না। আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি একবার আমার নাম ধরে ডাকো ইয়ানা, আমি তোমার সব অভিমান ভেঙে দেব। নয়ন, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল দেবে? হাসপাতালের কেবিনের নীরবতা ভেঙে ইয়ানার দুর্বল কণ্ঠস্বর ভেসে আসে। নয়ন যেন প্রাণ ফিরে পায়। সে দ্রুত বেডের পাশে টেবিল থেকে জলের গ্লাস নিয়ে ইয়ানার ঠোঁটের কাছে ধরে। ইয়ানা দুঢোক জল খেয়ে আবার বালিশে মাথা এলিয়ে দেয়। তার মাথায় ব্যান্ডেজ, মুখে ক্লান্তির ছাপ। নয়ন জলের গ্লাসটা রেখে ইয়ানার পাশে বসে। তার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। শার্টে রক্তের দাগ, চুল উস্কো খুস্কো, আর চোখ দুটো রাত জাগার কারণে জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে খুব সন্তর্পণে ইয়ানার হাতটা নিজের দুই হাতের মুঠোয় নেয় এবং সেখানে একটা গভীর চুম্বন এঁকে দেয়। নয়নের এই উষ্ণ স্পর্শে ইয়ানার সারা শরীরে একটা শিহরণ বয়ে যায়। সে অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকায়। তুমি আমাকে এতটা ভয় পাইয়ে দিয়েছিলে কেন ইয়ানা? যখন তোমাকে ওই অন্ধকার স্টোর রুমে রক্তমাখা অবস্থায় দেখলাম, আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত বাঁচতে পারবো না ইয়ানা। তুমি কাঁদছো নয়ন? তোমার চোখের জল? যে ছেলেটা কাল পর্যন্ত আমাকে তার চোখের সামনে সহ্য করতে পারতো না, আজ সে আমার জন্য কাঁদছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি কোনো সুন্দর স্বপ্ন দেখছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এটা স্বপ্ন নয় ইয়ানা, এটাই সবচেয়ে বড় সত্যি।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অন্ধ ছিলাম, রাগে আর ক্ষোভে আমি আসল হীরাটাকে চিনতে পারিনি। তুমি আমার পরিবারের জন্য, আমার জন্য নিজের জীবন বাজি রেখেছো, আর আমি তোমাকে শুধু অপমানই করে গেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়ানা। আমি কথা দিচ্ছি, এরপর থেকে তোমার চোখের এক ফোঁটা জলও আমি মাটিতে পড়তে দেব না। আমাকে আর কোনো প্রমাণ দিতে হবে না তো নয়ন। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো? ফয়সাল আর নাবিলা ভাবে ষড়যন্ত্রের কথা তুমি আরিয়ান ভাইয়ার কাছে শুনেছো? সব শুনেছি, আরিয়ান আমাকে সব বলেছে। ফয়সাল তো এখন পুলিশের রিমান্ডে। শুধু নাবিলা ভাবি পালিয়ে গেছে, কিন্তু তাকেও খুব তাড়াতাড়ি পুলিশ ধরে ফেলবে। তুমি আর কোনো চিন্তা করো না, এখন শুধু তোমার সুস্থ হওয়ার পালা। তুমি জানো, তোমাকে ওই অবস্থায় দেখে আমি কতটা পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি তোমাকে হারাই তাহলে আমার বেঁচে থাকার আর কোনো অর্থই থাকবে না। নয়ন ইয়ানার কপালে আলতো করে নিজের কপাল ঠেকায়। ইয়ানা তার দুর্বল হাতটা তুলে নেয় নয়নের গাল স্পর্শ করে। নয়নের গাল বেয়ে নামা তপ্ত অশ্রুবিন্দুগুলো ইয়ানার আঙুল ভিজিয়ে দেয়। এই প্রথম ইয়ানা অনুভব করে যে এই বিশাল পৃথিবীতে সে আর একা নয়। তার জন্য কাদার মতো, তাকে ভালোবাসার মতো একজন মানুষ তার জীবনে এসেছে। ভালোবাসার এই অদ্ভুত অনুভূতি ইয়ানার সমস্ত শারীরিক যন্ত্রণাকে যেন ভুলিয়ে দেয়। সে নয়নের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিন্তু আমি তো তোমার সিনিয়র বউ নয়ন। আমি তোমার চেয়ে 4 বছরের বড়। সমাজ, পরিবার কেউ তো আমাদের এই সম্পর্কটাকে সহজভাবে মেনে নেবে না। তুমি কি পারবে সমাজের সব কূটনীতির জবাব দিয়ে আমাকে তোমার পাশে রাখতে? ভালোবাসার মানুষের কাছে বয়স তো একটা সংখ্যা মাত্র ইয়ানা। তুমি আমার সিনিয়র বউ হতে পারো, কিন্তু আমার হৃদয়ের একমাত্র রাজকুমারী তো তুমি। সমাজ কি বলবে তা নিয়ে আমি মাথা ঘামাই না। তুমি আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আমার পরিবারের কথা বলছো? বাবা মা সবাই এতক্ষণে নাবিলা ভাবির আসল রূপ জেনে গেছেন। তারা এখন শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছেন। নয়ন ঠিকই বলছে মা ইয়ানা, আমরা তোমার কাছে মুখ দেখানোর মতো কোনো যোগ্যতা আর রাখি না। কেবিনের দরজা খুলে আকবর চৌধুরী ভেতরে প্রবেশ করেন। তার পেছনে সালেয়া বেগম, রাহাত, জারা এবং আরিয়ান। আকবর চৌধুরীর চোখে মুখে একরাশ লজ্জা আর অপরাধবোধ। সালেয়া বেগম তো অঝরে কাঁদছেন। ইয়ানা বিছানা উঠে বসার চেষ্টা করে। নয়ন তাকে সাবধানে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয়। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি একটা ডাইনি মেয়েকে নিজের মাথার মুকুট বানিয়ে রেখেছিলাম। তোর মতো একটা লক্ষ্মী মেয়েকে শুধু অপবাদ দিয়েছি। তুই ঘড়ি ভাঙার মিথ্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে যারাকে বাঁচিয়েছিস, আমাদের সম্পত্তির ফাইল রক্ষা করেছিস, আর আমি তোকে এক মুঠো ভাত শান্তিতে খেতে পর্যন্ত দেইনি। আমি খুব পাপী রে মা। আপনি কাঁদবেন না আন্টি। আমি আপনার উপর কোনো রাগ করিনি। পরিস্থিতি এমন ছিল যে আপনারা আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিলেন। এতে আপনাদের কোনো দোষ নেই। তুই আমাকে এখন আন্টি ডাকবি? আমাকে কি তুই কোনোদিন মা বলে ডাকবি না ইয়ানা? আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই তোর এই অভাগিনী মাকে ক্ষমা করে দে। মা, আপনি সত্যি আমাকে মেনে নিয়েছেন? সালেয়া বেগম এগিয়ে এসে ইয়ানাকে নিজের বুকে জড়িয়ে ধরেন। ইয়ানার চোখ দিয়েও আনন্দশ্রু গড়িয়ে পড়ে। যে পরিবারে সে এত অপমান সহ্য করেছে, আজ সেই পরিবারে সবাই তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। যারা এসে ইয়ানার হাত ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ঘরের কোণে রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পৃথিবীতে যেন সব বড় ঝড়টা বয়ে গেছে। আমার জন্যই আজ আপনাকে সবাইকে এত বড় বিপদের মুখে পড়তে হয়েছিল বাবা। আমি নাবিলার স্বামী, অথচ আমি খুন করেও বুঝতে পারিনি সেই টাকার লোভে আমার এই পরিবারের সাথে এত বড় বেইমানি করেছে। আমার বেঁচে থাকার তো এমন একটা লজ্জার বিষয়। আমি আপনাদের কাছে কি জবাব দিব? এখানে তোর কোনো দোষ নেই রাহাত। নাবিল একটা ভয়ঙ্কর অপরাধী। সে ফয়সালের সাথে হাত মিলে আমাদের পুরো ব্যবসা আর সম্পত্তি দখল করতে চেয়েছিল। ইয়ানা আর নয়নের বিয়ের ঘটনাও তাদেরই একটা নোংরা চাল ছিল। তুই নিজেকে দোষ দিস না বাবা। পুলিশ নাবিলাকে খুঁজছে, সে পার পাবে না। আঙ্কেল ঠিক বলেছেন রাহাত ভাই। ফয়সাল রিমান্ডে সব স্বীকার করেছে। নাবিলা ভাবে ইয়ানা ভাবিকে স্টোর রুমে আটকে রেখেছিল যাতে ফয়সাল সহজে ফাইলটা হাতে নিতে পারে, কিন্তু আমাদের জিপিএস ট্র্যাকারের প্ল্যানটা ওরা বুঝতে পারেনি। শফিক ভাইও এখন এই হাসপাতালেই অন্য একটা কেবিনে আছেন। উনি বিপদমুক্ত। আমার ভাইয়া এখানে? ভাইয়া কেমন আছে নয়ন?
ওনার তো অনেক রক্তপাত হচ্ছিল। আমার ভাইয়ার কাছে যাব, আমাকে নিয়ে চলো নয়ন। আরে পাগলি, তুমি এত অস্থির হচ্ছ কেন? শফিক ভাই একদম ঠিক আছেন, ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলেছেন। তুমি একটু সুস্থ হও, আমি নিজেই তোমাকে ওনার কাছে নিয়ে যাব। তুমি এখন একদম নড়াচড়া করবে না। নয়ন ঠিকই বলেছে মা, তুই বিশ্রাম নে, আমরা বরং এখন বাইরে যাই। তোরা দুজনে কথা বল। নয়ন, তুই ইয়ানার খেয়াল রাখিস বাবা। আমরা একটু শফিকের কেবিনের দিকে গিয়ে তাকে দেখে আসি। আকবর চৌধুরী এবং সালেয়া বেগম সবাইকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। আরিয়ান যাওয়ার আগে নয়নকে চোখ টিপে ইশারা করে যায়। কেবিনে আবার শুধু নয়ন আর ইয়ানা। পরিবেশটা আবার রোমান্টিক এবং শান্ত হয়ে ওঠে। নয়ন একটা চেয়ার টেনে ইয়ানার একদম কাছে বসে, তার এক হাত ইয়ানার চুলের ভেতর দিয়ে বিলি কাটছে। দেখলে তো, আমি বলিনি মা বাবা সবাই নিজেদের ভুল বুঝতে পারবে। এখন তো মা তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছে। আমি তো এখন এই বাড়িতে রীতিমতো পর হয়ে গেলাম। তুমি হিংসা করছো নয়ন? মায়ের ভালোবাসা পেয়েছি বলে তোমার এত হিংসে? হিংসে করব কেন? আমি তো সবসময় বেশি খুশি। আমার স্ত্রী আমার পরিবারের সবার মন জয় করে নিয়েছে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে? আচ্ছা, তোমার কি খুব ব্যথা করছে এখন? আমি কি নার্সকে ডাকবো পেইন কিলার দেওয়ার জন্য? না, আমার কোনো ব্যথা নেই। তুমি যখন আমার পাশে থাকো, আমার হাতটা এইভাবে ধরে রাখো, তখন আমার মনে হয় পৃথিবীর সব কষ্ট ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। তুমি আমার সবচেয়ে বড় পেইন কিলার নয়ন। নয়নের ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে টেবিল থেকে স্যুপের বাটিটা হাতে নেয়, চামচে করে একটু স্যুপ তুলে তাতে ফু দিয়ে ঠান্ডা করে ইয়ানার মুখের কাছে ধরে। অনেক মিষ্টি কথা হয়েছে, এবার চুপচাপ হা করো। সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার শরীরে এখন অনেক পুষ্টি দরকার। আমার খেতে ইচ্ছে করছে না নয়ন, স্যুপটা কেমন যেন বিষাদ লাগছে, আমি খাবো না। কোনো বায়না চলবে না ইয়ানা, একদম বাচ্চাদের মতো করছো তুমি। মনে হচ্ছে আমি কোনো ছোট বাচ্চাকে খাওয়াচ্ছি। সিনিয়র বউ হয়ে জুনিয়র স্বামীর কাছে এত আদুরে হয়ে গেলে তো মুশকিল। ও আচ্ছা, আমি তাহলে বাচ্চা? ঠিক আছে, আমি খাবো না, তুমি যাও এখান থেকে। ইয়ানা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নয়ন বুঝতে পারে ইয়ানা ইচ্ছা করে অভিমানী হওয়ার ভান করছে। সে সুপের বাটিটা রেখে ইয়ানার মুখটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে আনে। ইয়ানার চোখে চোখ রেখে সে খুব নিচু এবং ভরাট গলায় কথা বলে। তুমি আমার বাচ্চা নও ইয়ানা, তুমি আমার সব। তুমি আমার দিন, তুমি আমার রাত, তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে চাই, কারণ তোমাকে আদর করতে আমার খুব ভালো লাগে। প্লিজ আমার জন্য একটু খেয়ে নাও না। তুমি এত সুন্দর করে কথা বলতে কবে থেকে শিখলে নয়ন? তুমি তো আগে শুধু ধমক দিতে জানতে। যেদিন থেকে বুঝতে পেরেছি যে এই চোখ দুটোর প্রেমে আমি পড়ে গেছি, সেদিন থেকে আমার ভেতরের রাগী নয়নটা মরে গেছে। এখন শুধু তোমার প্রেমিক নয়ন বেঁচে আছে। এবার খাবে তো? ইয়ানা লাজুক হেসে মাথা নাড়ে। নয়ন পরম যত্নে তাকে স্যুপ খাইয়ে দেয়। খাওয়ার ফাঁকে ফাঁকে তাদের দুজনের চোখে যে নীরব কথোপকথন চলতে থাকে তা পৃথিবীর যে কোনো রোমান্টিক কবিতার চেয়েও গভীর। ইয়ানা মনে মনে ভাবে, এতগুলো বছর সে যে ভালোবাসার কাঙাল ছিল, আজ ঈশ্বর তাকে দুহাত ভরে ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। জানো ইয়ানা, আমি একটা প্ল্যান করেছি। তুমি যেদিন হাসপাতাল থেকে রিলিজ পাবে সেদিন আমরা সোজা বাড়িতে যাব না। তাহলে কোথায় যাব? আমরা দূরে কোথাও ঘুরতে যাব, শুধু তুমি আর আমি, যেখানে নাবিলা, ফয়সাল বা অন্য কোনো ষড়যন্ত্র আমাদের ছুঁতে পারবে না। আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করব। পাহাড়ের কোলে একটা ছোট্ট কটেজ হবে। তুমি বারান্দায় বসে চা খাবে আর আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। খুব সুন্দর হবে না আমাদের জীবনটা? খুব সুন্দর হবে নয়ন। আমার আর কোনো কিছু চাই না জীবনে, শুধু এইভাবেই আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রেখো। নয়ন ইয়ানার কপালে আরেকবার ভালোবাসার পরশ এঁকে দেয়। হঠাৎ কেবিনের দরজা খুলে আরিয়ান হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। তার চোখে মুখে চরম উত্তেজনা আর ভয়ের ছাপ। রোমান্টিক মুহূর্তটা হঠাৎ করেই থমকে যায়। নয়ন বিরক্তি নিয়ে আরিয়ানের দিকে তাকায়। কিরে আরিয়ান, তুই এভাবে ভূতের মতো ছুটে এলি কেন? দরজায় তো অন্তত একটা নক করতে পারতিস। নক করার সময় নেই নয়ন, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। পুলিশ নাবিলা ভাবে লোকেশন ট্র্যাক করতে পেরেছে। কিন্তু কি আরিয়ান ভাই, নাবিলা ভাবি কি পালিয়ে গেছে?
না ভাবি, উনি পারেনি। উনি আমাদের পুরনো ফ্যাক্টরির ছাদের উপর দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উনি একা নন, ওনার সাথে যারা আছে। উনি যারাকে জিম্মি করেছেন, পুলিশ চারদিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু উনি হুমকি দিচ্ছেন কেউ যদি একটু এগায় তাহলে উনি যারাকে নিয়ে ছাদ থেকে লাফ দেবেন। কি বলছিস তুই? যারা তো ওনার সাথে ছিল না। যারা তো বাবার সাথে একটু আগে এই হাসপাতালেই ছিল। আঙ্কেল আর রাহাত ভাই যখন শফিক ভাইয়ের কেবিনে যাচ্ছিলেন তখন যারা ওয়াশরুমে যাওয়ার কথা বলে নিচে নেমেছিল। নাবিলা ভাবে ছদ্মবেশে হসপিটালের বাহিরেই অপেক্ষা করেছিলেন। সুযোগ বুঝে উনি যারাকে তুলে নিয়ে গেছেন। উনি ফোন করে রাহাত ভাইকে বলেছেন পুলিশ যদি ফয়সালকে ছেড়ে না দেয় তাহলে উনি যারাকে মেরে ফেলবেন। নয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই তো একটু আগে সব ঠিক ছিল, আর এখন তার ছোট বোনের জীবন বিপন্ন। ইয়ানাও ভয়ে কাঁপতে থাকে। নাবিলা এত নিচে নামতে পারে সেটা তাদের কল্পনার বাইরে ছিল। আমি এখনই যাচ্ছি আরিয়ান, তুই চল আমার সাথে। আমি নাবিলা ভাবিকে নিজের হাতে খুন করব আজ। আমার বোনের গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি ওনাকে টুকরো টুকরো করে ফেলবো। নয়ন, মাথাটা ঠান্ডা রাখো। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। নাবিলা ভাবি এখন মরিয়া হয়ে আছে, ওনাকে উস্কে দিলে যারার ক্ষতি হতে পারে। তুমি আমাকে সাথে নিয়ে চলো। না ইয়ানা, তুমি এই অবস্থায় কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে। এটা আমার আর আমার পরিবারের লড়াই। আমি যারাকে সুস্থভাবে ফিরিয়ে আনবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। নয়ন ইয়ানার হাতটা ছেড়ে দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। আরিয়ানও তার পিছু পিছু দৌড়ায়। ইয়ানা একা বিছানায় বসে থাকে। তার বুকটা অজানা আশঙ্কায় থুকথুক করছে। সে প্রার্থনা করতে থাকে যেন নয়নের বা জারার কোনো ক্ষতি না হয়। কিছুক্ষণ পর কেবিনের দরজা আবার খোলে। ইয়ানা ভাবে হয়তো নয়ন কিছু ভুলে ফেলে গেছে, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে ডক্টর আনিস, চৌধুরীর পরিবারে দীর্ঘদিনের পারিবারিক চিকিৎসক। তার মুখে একটা শান্ত এবং নির্লিপ্ত হাসি। কেমন আছো মা ইয়ানা? ব্যথা কি একটু কমেছে? জি আঙ্কেল, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আপনি কি আমাকে চেক করতে এসেছেন? হ্যাঁ মা, তোমার ব্যান্ডেজটা একটু দেখতে হবে, আর তোমাকে একটা জরুরি ইনজেকশন দিতে হবে যাতে তোমার ঘুমটা ভালো হয়। ডক্টর আনিস ধীরে ধীরে ইয়ানার বিছানার কাছে এগিয়ে আসেন। তার হাতে একটা সিরিঞ্জ। ইয়ানার কেন যেন ডক্টর আনিসের চোখের দৃষ্টিটা আজ খুব অচেনা আর শীতল মনে হয়। সে কিছুটা অস্বস্তি বোধ করে। কিন্তু আঙ্কেল, একটু আগে তো অন্য একজন ডাক্তার এসে আমাকে চেক করে গেছেন। উনি তো কোনো ইনজেকশনের কথা বলেননি। ওরা তো জুনিয়র ডাক্তার মা, ওরা অনেক কিছু বোঝে না। তোমার মাথায় যে আঘাত লেগেছে তার জন্য এই ইনজেকশনটা খুব জরুরি। তুমি একটু শান্ত হয়ে শুয়ে থাকো। ডক্টর আনিস ইয়ানার হাতের ক্যানুলা দিয়ে ইনজেকশনের ওষুধটা পুশ করে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ইয়ানার চোখের পাতা ভারী হয়ে আসতে শুরু করে। তার শরীরটা অবশ হয়ে যাচ্ছে বলে মনে হয়। সে বুঝতে পারে এই ওষুধটা কোনো সাধারণ ঘুমের ওষুধ নয়। সে কথা বলার চেষ্টা করে কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হয় না। ডক্টর আনিস ইয়ানার একদম কানের কাছে মুখ নিয়ে আসেন। তার শান্ত গলাটা হঠাৎ করে একটা ভয়ঙ্কর হিসিস শব্দে পরিণত হয়। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে ইয়ানা, কিন্তু তুমি আর তোমার ওই বোকা স্বামী নয়ন আসল খেলাটাই ধরতে পারলে না। ফয়সাল আর নাবিলা তো শুধু আমার দাবার গুটি ছিল। আকবর চৌধুরী আমার সাথে যে বেইমানি 25 বছর আগে করেছিল, আমি আজ সেই বেইমানির চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার শেষ ধাপে পৌঁছে গেছি। নাবিলা আজ যারাকে নিয়ে মরবে, আর তুমি এই কেবিনে চিরঘুমের দেশে পাড়ি দেবে। ইয়ানার চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত হয়ে যায়। সে প্রাণপণে হাত পা নেড়ে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। ডক্টর আনিস, যাকে পুরো চৌধুরী পরিবার ভগবানের মতো বিশ্বাস করে, তিনি এই সমস্ত ষড়যন্ত্রের আসল মাস্টার মাইন্ড। ইয়ানার চোখের সামনে পৃথিবীটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে শুরু করে। তার শেষবারের মতো নয়নের হাসি মুখটা মনে পড়ে। সে কি আর কোনোদিন নয়নের কাছে ফিরতে পারবে, নাকি ডক্টর আনিসের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রেই শেষ হয়ে যাবে তাদের মাত্র শুরু হওয়া ভালোবাসার গল্প? কেউ এক পা সামনে এগোবে না, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আর এক পায়ে হলে আমি এই মেয়েকে নিয়ে 7 তলায় ছাদ থেকে লাফ দেব। আমার আর হারানোর কিছুই নেই। পুলিশকে বলো পেছাতে। নাবিলা, তুমি পাগল হয়ে গেছো? যারা তো তোমার নিজের বোনের মতো। ওকে ছেড়ে দাও নাবিলা। তোমার যা রাগ ক্ষোভ সব আমার উপর মেটাও। আমি তোমার স্বামী, তুমি আমাকে শাস্তি দাও।
কিন্তু আমার ছোট বোনটার কোনো ক্ষতি করো না। ও তো কোনোদিন তোমার কোনো খারাপ চাইনি। চুপ করো তুমি রাহাত। স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। তুমি একটা মেরুদণ্ডহীন পুরুষ। সারা জীবন বাবার কথায় উঠেছ আর বসেছ। চৌধুরী বাড়ির বড় বউ হয়েও আমি কোনোদিন নিজের কোনো অধিকার পাইনি। সব ক্ষমতা ওই বুড়ো আকবর চৌধুরীর হাতে। আমি শুধু চেয়েছিলাম আমার আর আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, কিন্তু তোমরা সেটা হতে দিলে না। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আপনি ফয়সালের মতো একটা ক্রিমিনালের সাথে হাত মেলালেন ভাবি। আমাদের পুরো পরিবারটাকে পথে বসানোর চক্রান্ত করলেন। ইয়ানার মতো একটা নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করতে চাইলেন। আপনি কতটা লোভী আর নিচে নামতে পারেন তা আজ আমরা নিজের চোখে দেখছি। যারাকে ছেড়ে দিন, না হলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। হাসপাতালের বিশাল ছাদের একেবারে কার্নিশের প্রান্তে যারাকে এক হাতে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে নাবিলা। যারা চোখে মুখে চরম আতঙ্ক। সে ভয়ে কাঁপছে এবং কাঁদছে। একটু দূরেই পুলিশ কমিশনার তার দলবল নিয়ে পজিশন নিয়ে আছেন। রাহাত মাটিতে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন। ঠিক তখনই নয়ন আর আরিয়ান হাঁপাতে হাঁপাতে ছাদে এসে পৌঁছায়। নয়নের চোখ রাগে জ্বলছে। চারপাশের পরিবেশ অত্যন্ত থমথমে। যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরিণতি কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি নয়ন। আমার তো এমনিতেই জেল হবে, কিন্তু আমি একা যাব না। চৌধুরী বাড়ির সবচেয়ে আদরের মেয়েটাকে সাথে নিয়ে যাব। আকবর চৌধুরী কোথায়? তাকে এখানে আসতে বলো। তাকে বলো আমার নামে অর্ধেক সম্পত্তি লিখে দিতে, না হলে তার মেয়ের লাশ নিচে গিয়ে পড়বে। আপনার কোনো দাবি মানা হবে না নাবিলা ভাবি। আপনি চারদিক থেকে ঘেরাও হয়ে আছেন। আপনি যারাকে ছেড়ে দিলে হয়তো আপনার শাস্তি কিছুটা কমবে, কিন্তু যারাকে নিয়ে লাভ দিলে আপনার মৃত্যু নিশ্চিত। মৃত্যু? তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ নয়ন? তুমি কি ভেবেছ আমি একা এই খেলায় নেমেছিলাম? ফয়সাল আর আমি তো শুধুমাত্র মোহরা ছিলাম। আসল খেলোয়াড় তো এখন পর্দার আড়ালে। তুমি এখানে দাঁড়িয়ে যারাকে বাঁচানোর চেষ্টা করছো, আর ওইদিকে তোমার ওই আদরের সিনিয়র বউ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তুমি তো কিছুই জানো না বোকা ছেলে। কি বলছেন আপনি? ইয়ানা মৃত্যুর কোলে ঢলে পড়েছে মানে কি? ইয়ানার কি হয়েছে? আপনি ইয়ানার সাথে কি করেছেন? আমি কিছু করিনি নয়ন। আমি তো ছাদে। কিন্তু ডক্টর আনিস তো কেবিনেই আছেন। উনি এতক্ষণে তোমার ইনায়াকে চিরঘুমে ইনজেকশন দিয়েছেন। তুমি কি ভেবেছিলে ডক্টর আনিস তোমাদের খুব আপন মানুষ? 25 বছর আগের পুরনো হিসেব মেটাতে উনি আমাদের এই বাড়িতে প্ল্যান করেছিলেন। যাও গিয়ে দেখো, তোমার বইয়ের শেষ নিঃশ্বাসটুকু হয়তো এখন বাকি আছে। ডক্টর আনিসের নামটা শুনে নয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। আরিয়ানকে ইশারা করে এসে পাগলের মতো সিঁড়ির দিকে দৌড় লাগায়। আরিয়ান আর পুলিশের কয়েকজন অফিসার সুযোগ বুঝে পেছন থেকে নাবিলাকে ঘিরে ফেলার চেষ্টা করে। নাবিলা হাসতে হাসতে পেছনে পা বাড়াতে গেলেই আরিয়ান ঝাঁপিয়ে পড়ে জারার হাত ধরে ফেলে। পুলিশ দ্রুত নাবিলাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। যারা কাঁদতে কাঁদতে রাহাতের বুকে আছড়ে পড়ে। এদিকে নয়ন সিঁড়ি ভেঙে পাগলের মতো 4 তলার দিকে ছুটছে। তার মাথায় শুধু ইয়ানার মুখটা ভাসছে। সে বারবার নিজেকে অভিশাপ দিচ্ছে, কেন সে ইয়ানাকে রেখে ছাদে গেল। আর মাত্র কয়েকটা মিনিট ইয়ানা, তারপর তোমার সব যন্ত্রণার চির অবসান হবে। তোমার এই বোকা স্বামীটা বুঝতেই পারলো না যে তার পরিবারের সবচেয়ে বড় শত্রু তাদের সাথেই একই টেবিলে বসে চা খায়। আকবর চৌধুরী আমার জীবন থেকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্মান সবকিছু কেড়ে নিয়েছিল। আজ আমি তার সবচেয়ে আদরের ছোট ছেলের বউকে কেড়ে নিলাম। হিসাবটা একদম বরাবর হয়ে গেল। আঙ্কেল, আমাকে বাঁচতে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ইয়ানার গলা থেকে গঙ্গানির মতো শব্দ বের হচ্ছে। তার চোখ উল্টে যাচ্ছে, ঠোঁট নীল হতে শুরু করেছে। বিষের ক্রিয়া তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ডক্টর আনিস একটা শয়তানি হাসি দিয়ে ইয়ানার অক্সিজেনের মাস্কটা খুলে ফেলার জন্য হাত বাড়ান। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা সদরে লাথি মেরে ভেঙে ভেতরে ঢোকে নয়ন। ডক্টর আনিস চমকে পেছনে তাকান। নয়ন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ডক্টর আনিসের ওপর। শোরের বাচ্চা, তুই আমার ইয়ানাকে কি করেছিস? তোকে আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো। নয়ন ডক্টর আনিসকে মেঝেতে ফেলে পাগলের মতো কিল ঘুষি মারতে থাকে। ডক্টর আনিসের নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। তিনি পালানোর চেষ্টা করে, কিন্তু নয়নের শক্তির কাছে তিনি কিছুই করতে পারেন না। নয়ন এক হাতে তাকে চেপে ধরে, অন্য হাতে নার্সিং স্টেশনের এমার্জেন্সি বেলটা একটানা বাজাতে থাকে। ডাক্তার,
ডাক্তার কে আছেন? জলদি আসুন, আমার ইয়ানাকে বাঁচান। কেউ আসুন প্লিজ। ইয়ানা চোখ খোলো। ইয়ানা, আমার দিকে তাকাও। কয়েকজন জুনিয়র ডাক্তার এবং নার্স ছুটে আসেন। নয়নের চিৎকারে পুরো ফ্লোরে হইচই পড়ে যায়। তারা দ্রুত ইয়ানাকে পরীক্ষা করতে শুরু করে। ইয়ানার পালস রেট একদম নিচে নেমে গেছে। আরিয়ান এবং পুলিশ ফোর্স ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। পুলিশ ডক্টর আনিসকে হাতকড়া পরিয়ে দেয়। আকবর চৌধুরী এবং সালেয়া বেগমও খবর পেয়ে সেখানে ছুটে আসেন। মিস্টার নয়ন, আপনি একটু বাইরে যান। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনাকে কোনো একটা অন্যান্য প্রয়োজন পুশ করা হয়েছে। আমাদের এখনই স্টমাক ওয়াশ করতে হবে এবং অ্যান্টিডোট দিতে হবে। 1 মিনিট দেরি হলেও ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমি কোথাও যাব না। আমি আমার ইয়ানার হাত ছেড়ে কোথাও যাব না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওর সব দায়িত্ব নেব। ডাক্তার, আপনারা যা খুশি করুন, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার ইয়ানাকে ফিরিয়ে দিন। নয়ন বাবা, তুমি শান্ত হও, ডাক্তারের কাজ করতে দে। ইয়ানার কিছু হবে না, তুই বাইরে আয় বাবা। আরিয়ান এবং আকবর চৌধুরী জোর করে নয়নকে কেবিনের বাইরে নিয়ে আসেন। নয়ন কেবিনের দরজার কাছের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। তার মনে হচ্ছে কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে। আকবর চৌধুরী হতবাক হয়ে হাতকড়া পরা ডক্টর আনিসের দিকে তাকিয়ে আছেন। আনিস, তুমি এসব করেছো? তুমি আমার ছেলের বউকে মারতে চেয়েছিলে, কিন্তু কেন আনিস? আমি তো তোকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতাম। তুমি আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলে? বিশ্বাসঘাতকতা তো তুমি করেছিলে আকবর, 25 বছর আগে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির টেন্ডারের সময়। তুমি আমার ফর্মুলা চুরি করে নিজের নামে পেটেন্ট করেছিলে। আমি পথে বসে গিয়েছিলাম। টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী আর মেয়ে মারা গিয়েছিল। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, তোমার পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব। আমি ডাক্তার হয়ে তোমার বাড়িতে ঢুকেছিলাম শুধু এই সুযোগটার অপেক্ষায়। তুমি ভুল জানো আনিস, তুমি সম্পূর্ণ ভুল জানো। আমি তোমার ফর্মুলা চুরি করিনি। আমাদের কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর ছিল, সে ওই ফর্মুলা চুরি করে বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল এবং সব দোষ তোমার ঘাড়ে চাপিয়েছিল। আমি তো তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পালিয়ে গেলে। আমি বছরের পর বছর তোকে খুঁজেছি। তোর স্ত্রী আর মেয়ের চিকিৎসার জন্য আমি ফান্ড তৈরি করেছিলাম, কিন্তু তারা তো কোনো সাহায্য নেয়নি। তুমি মিথ্যা বলছো। তুমি নিজেকে বাঁচানোর জন্য গল্প বলছো। আমি মিথ্যা বলছি না আনিস। আমার কাছে এখনো সেই পুরনো কোর্টের পেপারস আর কোম্পানির রেজুলেশন আছে। তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারি। তুমি একটা ভুল ধারণার বশবর্তী হয়ে এতগুলো বছর বুকের ভেতর বিষ পুষে রেখেছো, আর সেই বিষের আগুনে আজ আমার নিরীহ মেয়েটার জীবন শেষ হতে চলেছে। তুমি একজন ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোর বদলে জীবন কেড়ে নিলে। তোমার মতো হতভাগা আর কেউ নেই আনিস। আকবর চৌধুরীর কথাগুলো শুনে ডক্টর আনিস স্তব্ধ হয়ে যান। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। 25টা বছর তিনি যে ঘৃণাকে সম্বল করে বেঁচেছিলেন তা এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। তিনি অঝরে কাঁদতে শুরু করেন। পুলিশ তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু তার এই অনুশোচনা কি ইয়ানাকে ফিরিয়ে দিতে পারবে? ইয়ানা। নয়ন হাসপাতালের ফ্লোরে হাঁটু গেড়ে বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। ঘণ্টাখানেক পর আইসিইউর দরজা খোলা। সিনিয়র ডাক্তার বেরিয়ে আসেন, তার মুখে ক্লান্তির ছাপ। ডাক্তার বাবু, আমার ইয়ানা কেমন আছে? ও চোখ খুলেছে? ও কথা বলেছে? মিস্টার নয়ন, শান্ত হন। প্রয়োজনটা খুব স্ট্রং ছিল, তবে ভাগ্য ভালো যে আপনারা ঠিক সময়ে ধরে ফেলেছিলেন। আমরা অ্যান্টিডোট পুশ করেছি এবং ওনার শরীরের রেসপন্স করেছে। উনি এখন বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে। ওনাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। খবরটা শুনে নয়নের বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে যায়। সে সেখানেই সেজদায় লুটিয়ে পড়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। আকবর চৌধুরী, সালেয়া বেগম, রাহাত, যারা সবাই খুশিতে কেঁদে ফেলেন। আরিয়ান নয়নকে জড়িয়ে ধরে। চৌধুরী পরিবারের যেন একটা নতুন সকালের সূচনা হলো। সমস্ত কালো মেঘ, সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটল। 7 দিন পর চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে আজ ফুলে ফুলে সাজানো। ইয়ানা আজ হসপিটাল থেকে রিলিজ পেয়ে বাড়িতে এসেছে। সফিকও সুস্থ হয়ে তার বোনকে দেখতে এসেছেন। পুরো পরিবার আজ ড্রয়িং রুমে উপস্থিত। ইয়ানাকে মাঝখানের সোফায় বসানো হয়েছে। তার পাশে নয়ন শক্ত করে ইয়ানার হাত ধরে বসে আছে। আমার নাদ বউটা
এই বাড়িতে আসার পর থেকে শুধু কষ্টই পেয়েছে। আমরা কেউ ওর মনের ভেতরের মানুষটাকে চিনতে পারিনি, কিন্তু ও নিজের জীবন বাজি রেখে আমাদের পুরো পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। আজ থেকে এই বাড়ির সব সম্মান, সব ভালোবাসা শুধু ইয়ানার জন্য। মা ঠিকই বলেছেন। ইয়ানা, মা আমার, আমি তোকে অনেক অপমান করছি। তুই বড় মনের মানুষ বলে আমাকে ক্ষমা করে দিয়েছিস। আজ আমি সবার সামনে তোকে এই বাড়ির চাবি তুলে দিতে চাই। তুই এই সংসারের লক্ষ্মী। আজ থেকে তুই যেভাবে চাইবি এই সংসার সেভাবেই চলবে। সালেহা বেগম তার আঁচলে বাঁধা চাবির গোছাটা ইয়ানার হাতে তুলে দেন। ইয়ানা সজল চোখে শাশুড়ির দিকে তাকায়। সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে এই পরিবারের মানুষগুলো তাকে এতটা ভালোবাসবে। মা, আমাকে চাবি দিয়ে কি করবেন? আমি তো আপনাদের ভালোবাসা পেয়েই ধন্য। এই সংসারের দায়িত্ব তো আপনার আর দাদিমার। আমি শুধু আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই। আমি তো নিজের বোনকে চিনতে পারিনি ইনায়া। আমি ফয়সালের ভয়ে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। তোর এই ভাইটা আসলে খুব ভীতু আর স্বার্থপর। শফিক ভাই, আজ থেকে আপনি আর একা নন। চৌধুরী পরিবার আপনার পাশে আছে। আর ইয়ানাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ওকে আমি আমার চোখের মনি করে রাখবো। পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে যায়। যারা ইয়ানার গলা জড়িয়ে ধরে চুমু খায়। রাহাতও এসে ইয়ানার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং নতুন করে জীবন শুরু করার প্রতিশ্রুতি দেয়। নাবিলা এবং ফয়সালের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাই পরিবারের কেউ আর তাদের কথা মনে করে নিজেদের আনন্দটা নষ্ট করতে চায় না। রাত 10টা। নয়ন আর ইয়ানার ঘরটা আজ মোমবাতি আর লাল গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইয়ানা ব্যালকনিতে ইজি চেয়ারে বসে বাইরের চাঁদের আলো দেখছে। তার পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল বাতাসে উড়ছে। নয়ন পেছন থেকে এসে আলতো করে ইয়ানার কাঁধে হাত রাখে। কি দেখছো একা একা? চাঁদের আলো নাকি নিজের ভবিষ্যৎ? আমি ভাবছি নয়ন, মাত্র কয়েকটা মাসের মধ্যে আমার জীবনটা কিভাবে বদলে গেল। কোথা থেকে কোথায় এসে দাঁড়ালাম আমি। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কোনোদিন ভালোবাসার এই রূপটা দেখতেই পেতাম না। তুমি আবার জীবনে এসেছো বলেই তো আমি সত্যিকারের মানুষ হতে পেরেছি ইয়ানা। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে সব অপমান সয়েও নিজের সম্মান ধরে রাখতে হয়, কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। নয়ন ইয়ানাকে হাত ধরে ইজি চেয়ার থেকে তুলে নিজের মুখোমুখি দাঁড় করায়। ইয়ানার চোখের গভীরে এক অদ্ভুত মায়া খেলা করছে। নয়ন ইয়ানার দুই গালে হাত রেখে তার কপালে একটা দীর্ঘ এবং উষ্ণ চুম্বন এঁকে দেয়। ইয়ানা চোখ বন্ধ করে সেই ভালোবাসার পরশ অনুভব করে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমরা দূরে কোথাও ঘুরতে যাব, একটা ছোট্ট কটেজ থাকবে, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। সেই কথাটা মনে আছে তো তোমার? আকবর চৌধুরীর ছেলে একবার যা কথা দেয় তা কখনো ভোলে না সিনিয়র বউ। কাল সকালে আমরা দার্জিলিং যাচ্ছি। তোমার পাসপোর্ট আর টিকিট সব রেডি। সেখানে পাহাড়ের কোলে আমাদের কটেজ বুক করা হয়ে গেছে। সত্যি বলছো নয়ন? তুমি এত কিছু একা একা করে ফেলেছো আর আমাকে একবারও জানাওনি। তুমি তো দেখছি ভীষণ রোমান্টিক হয়ে গেছো। রোমান্টিক তো আমাকে হতেই হবে। আমার সিনিয়র বউটা যে এতটা মিষ্টি আর আদুরে, তাকে সামলাতে গেলে আমাকে তো সব দিক থেকেই পারফেক্ট হতে হবে। নয়ন হঠাৎ করে ইয়ানাকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। ইয়ানা লজ্জায় নয়নের বুকে মুখ লুকায় এবং নয়নের শার্ট খামচে ধরে। নয়ন হাসতে হাসতে ইয়ানাকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। চাঁদের আলো জানালার কাচ ভেদ করে তাদের দুজনের উপর এসে পড়েছে। সমস্ত ষড়যন্ত্র, অপমান আর কষ্টের কালো মেঘ সরিয়ে আজ তাদের জীবনে নেমে এসেছে এক স্নিগ্ধ পবিত্র ভালোবাসার পূর্ণিমা। ইয়ানা বুঝতে পারে জুনিয়র ছেলের সিনিয়র বউ হওয়াটা কোনো অভিশাপ নয়, বরং এটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। দুজনের ভালোবাসার এই মিষ্টি শুরুটা এভাবেই অনন্তকালের দিকে এগিয়ে যেতে থাকে।